সাহিত্য সমাহার বাংলা গল্পের ঠেক। নমস্কার, আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ শুনছেন লেখিকা পিয়া সরকারের কলমে ক্যাসান্দ্রা। মূলত রসায়নের ছাত্রী এবং পেশায় শিক্ষিকা লেখিকার লেখালেখির শুরু লিটিল ম্যাগাজিনে। লিখতে ভালোবাসেন অলৌকিক ও রহস্য রোমাঞ্চময় উপন্যাস ও ছোট গল্প। পড়তে ভালোবাসেন কাগজের ঠোঙা থেকে শুরু করে দুই মলাটে বন্দি অক্ষরমালা সবই। সাহিত্যে নতুন ধরনের ফর্ম নিয়ে পরীক্ষা নিরীক্ষায় উৎসাহী লেখিকা। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বিশাসন, নিহত হওয়ার আগে ও পরে, নিশিগন্ধা, বৃশ্চিক চক্র ইত্যাদি। আমাদের আজকের গল্প ক্যাসান্দ্রা প্রথম প্রকাশিত হয় 2021 সালে। গল্পটি আমরা নিয়েছি স্মেল অব বুকস থেকে প্রকাশিত লেখিকার গল্প সংকলন নিশিগন্ধা এই বইটি থেকে। গল্পের মুখ্য ভূমিকায় বিকাশ এবং কেতকী। শুনতে থাকুন সাহিত্য সমাহারের বিশেষ নিবেদন পিয়া সরকারের কলমে ক্যাসান্দ্রা। আমার হাতটা একবার দেখবেন? প্রথম দর্শনেই বিনা ভূমিকা এরকম অনুরোধে একটু অবাকই হলাম। আমার পেশায় হাত যশের থেকেও বড় মূলধন গল্পগুজব করে মানুষের মন পড়ার ক্ষমতা, অথচ ইনি কোনো সুযোগই দিচ্ছেন না। প্রথমেই ঘরে ঢুকে খানিকক্ষণ হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন। মুখটা দেখে মনে হলো আমায় যেন আগে থেকেই চেনেন। তারপরেই সরাসরি হাত দেখার প্রস্তাব। এই তল্লাটে আমার চেম্বার বেশি দিনের নয়, বসার তেমন জমেনি। আজ এসে লক্ষ্মী গণেশকে ধূপ দেখিয়ে সবে বসেছিলাম ঘরে। মাথাটা প্রবল ধরেছিল। বাইরে যা বিচ্ছিরি ওয়েদার, মেঘ, বৃষ্টি আর রোদের লুকোচুরি চলছে। আসার সময় মাথায় বৃষ্টির জল পড়েছিল। কখন ঘুমের ঘোরে মাথাটা ঠকাস করে টেবিলে ঠুকে গেছে খেয়ালই করিনি। উঠে সোজা হয়ে বসে তালু দিয়ে কপালটা ডলছি, হঠাৎ এই মহিলা ঘরে এসে ঢুকলেন। এমনিতে মহিলা দেখলে মনটা অন্যরকম হয়ে যায় আমার। আর ব্যবসার এমন মন্দা দিনে এই অন্ধকার নিরিবিলি ঘরে একা একজন মহিলা কাস্টমার পাওয়া তো ভাগ্যের ব্যাপার। মহিলার দিকে তাকিয়ে হতাশও হলাম না। সুন্দর সুঠাম চেহারা, বয়স ঠিক বোঝা যায় না। 30-এর ওপারে বা এপারে দুই হতে পারে। চেয়ারে নিরুত্তাপ বসে আছেন এখন, কিন্তু রহস্যময় বড় বড় চোখ দুটোর চুম্বকের মতো আবেদন তার উপস্থিতিকে আকর্ষণীয় করে তুলেছে। আমার হাতটা একবার দেখবেন? নীলচে ফুলছাপ শাড়ির আঁচলের তলায় ঢাকা হাতটা তুলে আমার টেবিলের উপরে রেখেছেন। এর মধ্যেই হাতের উপর একটা পোড়া দাগ, চামড়া কুঁচকে আছে। ক্ষয়ে যাওয়া সরু একটা লোহার নোয়া ছাড়া হাতে আর দ্বিতীয় কোনো গয়না নেই। হাতের তালুটা পাতুন উপুর করে রেখেছেন তো? না, মানে হাতের উপরটাই দেখুন না। চমকে তাকালাম মুখের দিকে। আমি জ্যোতিষ চর্চা করছি গত 6 বছর ধরে। ধীরে ধীরে এ লাইনে পোক্ত হচ্ছি। সহজে পশার প্রতিপত্তি বাড়ানোর ইচ্ছায় কটা বইপত্তর ঘেঁটে হুকঝুক কিছু নিয়মকানুন আর ছকটক শিখে নিয়েছি। তার আগে বেশ দীর্ঘমেয়াদী রাস্তায় চেষ্টা করেছিলাম অনেকদিন। লক্কর ঝক্কর বেশি দিন বরদাস্ত হয়নি। এখন অনেক নিত্য নতুন নিয়মকানুন কম্পিউটার সফটওয়্যারে সরগর হচ্ছি। কিন্তু হাতের তালু না দেখে পাঞ্জা দেখে ভাগ্যফল বলা এক অসম্ভব প্রস্তাব। মানে ঠিক কি বলছেন বলুন তো? মানে আপনার কাছে আসা একটা আলাদা কারণে। কি কারণ? আমার এই হাতটায় আমি অনেক কিছু দেখতে পাই। তার চোখ এতক্ষণে নিচের দিকে নেমে গেছে। বাঁ হাত দিয়ে আঁচল টেনে ঢাকা শরীরটাকে আরো ঢাকতে চাইছেন যেন। হঠাৎ হঠাৎ একটা গন্ধ পেলাম মহিলার শরীর থেকে। বাতাস নেই, অথচ দিব্যি নাক অবধি আসছে গন্ধটা। চুলের তেল নাকি শরীরের গোপন সন্ধিতে লাগানো কোনো
কোনো পারফিউম। কি দেখতে পান? ওই আপনি যা দেখেন ভবিষ্যৎ। আপনি কি ইয়ার্কি মারছেন? বিশ্বাস করুন, একটু আর কি না। এই ডান হাতটার ওপর, হ্যাঁ হ্যাঁ, এইখানেই সব ফুটে ওঠে। ভাবলাম আপনার তো পেশাই ভবিষ্যৎ দেখা, যদি কিছু বলতে পারেন। সকাল সকাল পাগল এসে জুটেছে, সময় কাটছিল না। ভগবান টাইম পাসের একটা উপায় জুটিয়ে দিয়েছেন। আজ সারাদিন কেমন যাবে সে নিয়ে আর কোনো সংশয় রইল না। কি দেখেন? আজ আপনাকে দেখলাম, এই ঘর, এই টেবিল, আপনার আঙুলের ওই পান্নার আংটি, সব ছবির মতো ফুটে উঠল। কখন? আজ সকালে আপনার চেম্বারটার বন্ধ দরজার দিকে চোখ পড়ল। তারপর? তারপর মহিলার কথায় এমন একটা টোন আছে যে অবিশ্বাস করতে ইচ্ছে করছিল না। তারপর আর কিছু না। আমার এই অসুখটা বুঝলেন, আগেও অনেককে দেখেছি, তাদের জীবনে ঘটতে চলা ঘটনা একেবারে ছবির মতো ফুটে ওঠে। কোথায়? মানে আপনার হাতে? হ্যাঁ, কবজির ঠিক উপরটায়। বুঝলাম। আর কি দেখলেন? মহিলা এতক্ষণ আমার দিকে তাকিয়েই ছিলেন, এবার চোখ নামালেন। বাইরের আকাশটা এতক্ষণ মেঘলা ছিল, এতক্ষণে রোদ উঠে ঘরটায় আলো ঢুকেছে। মহিলার চেহারাটা আরো পরিষ্কার হলো এবার। চোখ দুটো অমন আকর্ষণীয় লাগার কারণ আছে একটা। দু জোড়া ভুরুর মাঝখানে একটা সুস্পষ্ট তিল, বেশ বড়, মনে হয় যেন ভ্রু দুটো জোড়া। হাতের ঘড়ির দিকে তাকালাম। আজ অন্য কোনো কাস্টমার জুটবে না মনে হচ্ছে। এরকম হলে আমি ঝাঁপ গুটিয়ে কলেজ স্ট্রিটের বুনো শ্যাকরার দোকানে গিয়ে বসি, টুকটাক হাত দেখার মক্কেল জুটে যায়। এই মরা বাজারে চা জলপানির টাকাটা হলেই বা ক্ষতি কি? বলছি, আর কি দেখলেন? অনেক অনেক পোকা, সাদা সাদা পোকা, অনেকগুলো। আপনার শরীরে কিলবিল করছে। অজান্তেই নিজের হাতের দিকে চোখ গেল আমার। কিছুক্ষণ আগে লাইফ বয় সাবান দিয়ে ধুয়েছি, সাবানটা জল আর ফেনা মাখা অবস্থায় বেসিনের এক কোণে এখনো পড়ে আছে। না, এখন দেখতে পাবেন না। ওই পোকাগুলো সবসময় আসে না বিকাশবাবু। পোকাগুলো কি বিষাক্ত আপনি কল্পনা করতে পারবেন না। ওরা বহুদিন ধরেই আপনাকে টার্গেট করেছে, আপনি হয়তো বুঝতেই পারেননি। এবার কিন্তু ওরা সহজে যাবে না বিকাশবাবু। কত রকমের যে পোকা, কত রকমের যে বিষ, ওরা আপনার চামড়া খুবলে কামড়ে খাবে। আর আপনি চুপ করুন, জল খান আর বাড়ি গিয়ে মাথার ডাক্তার দেখান। না, মানে আমি যা দেখি সব সত্যি হয় বুঝলেন, কিন্তু মুশকিল হচ্ছে আমি কাউকে আমার কথায় বিশ্বাস করাতে পারি না। বেশ কদিন আগে, মনে হয় আগের বছর, হ্যাঁ আগের বছরই হবে, হাতিবাগানের কাছে গোপাল ভবন নামে যে অনুষ্ঠান বাড়িটা আছে, সেখানে এক মিস্ত্রিকে দেখেছিলাম, রঙের মিস্ত্রি। কি রং করছিল জানেন দেয়ালটায়? ক্যাটকেটে গোলাপি। অল্প বয়সের ছেলে, কাছে গিয়ে ডেকে বললাম, বিশ্বাস করলো না। আরো 4টে মিস্ত্রিকে ডেকে এনে এমন চিল্লামিল্লি করলো। তো তাকে কি বলেছিলেন? কি ভাড়া থেকে পড়ে গিয়ে মারা যাবে তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। কি করে জানলেন? সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। অনেক কষ্টে রাগ সামলানোর টেকনিকটা আয়ত্ত করেছি। ব্যবসায় রাগ সামলানো একটা প্রফেশনাল স্কিলের মধ্যে পড়ে। এই শুনুন, আপনি আসুন। মহিলা যেন আমার কথা শুনতেই পেলেন না। ডান হাতের কবজিটা একইভাবে টেবিলের উপর তোলা ছিল, ওটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ম্যাডাম, বলছি আপনি বাড়ি যান, আমি চেম্বার বন্ধ করব। কোথায় যাবেন? আমি কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলাম না। বাইরের দরজার দিকে একবার ঝুঁকে তাকালাম। সকালবেলার অফিস টাইমের ব্যস্ততা কাটিয়ে এখন শহরের রাস্তা প্রায় ফাঁকা। মাঝে মাঝে কটা সবজিওয়ালা ভ্যানে সবজি চাপিয়ে হাঁকতে হাঁকতে যাচ্ছে। এই মহিলা, আমি যদি বিপদে, এই সবজিওয়ালাগুলোকে ডাকলে কি ভেতরে আসবে? চেয়ারে বসে থাকা মহিলার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালাম। একইভাবে টেবিলের দিকে মুখ ঝুঁকিয়ে বসে আছেন। মহা বিপদ হলো।
শ্যামবাজারের দোকানটা বন্ধ করে এদিকে চলে এসেছি সবে 2 মাস হয়েছে। কাউকে সেরকম চিনি না। মহিলা বলে গায়ে হাত দিতেও সংকোচ হচ্ছে। কাকে ডাকা যায়, কি করা যায় কি জানে। ভাবলাম আর একবার চেষ্টা করে দেখি, গলা নরম করলে হয়তো কাজ হতে পারে। ম্যাডাম বলছি, দেখুন আপনার কিছু সমস্যা হচ্ছে, মানে আপনার বাড়িতে খবর দেব, ফোন নম্বরটা দিন না আমায়। মহিলা আমার দিকে ফিরে তাকালেন, চাউনিতে দুঃখের ছাপ। আমাকে বিশ্বাস করছেন না না? আপনার বিপদ, খুব বিপদ। আপনি বেশি দিন, মানে আপনি আপনি বেশি দিন বাঁচবেন না। আমি মৃত্যুর খবর অনেক আগে থেকে পাই বিকাশবাবু। চিড়বিরানি রাগটা এবার ফেটে পড়ল। অনেকক্ষণ ধরে সহ্য করেছি মালটাকে। এই নাকামি মারাচ্ছ সালা, নাকামি, বেরো সালা এখান থেকে, নাহলে পুলিশ ডাকবো বলে দিলাম। মহিলা আমার দিকে বোবা দৃষ্টিতে তাকিয়েছিলেন। খিস্তি শুনে চোখের মণি দুটো নড়ে উঠল। খিস্তিতে কাজ হয়েছে তাহলে। চেয়ার ঠেলে উঠে বেরোনোর আগে আমার কাছে এসে একটু দাঁড়ালেন মহিলা। তবে আমার নাকে সেই মিষ্টি গন্ধটা এসে ধাক্কা মারলো আবার। খুব কাছ থেকে মুখটা খেয়াল করলাম। ছোট কপালে দুটো ভুরুর মাঝখানে ছোট কালো বিন্দুর মতো তিলটা। তিল না ত্রিনয়ন, মাগি বোধ হয় ওটা দিয়ে ভবিষ্যৎ দেখে। নিজের রসিকতায় নিজেরই হাসি পেল। আমায় কেউ বিশ্বাস করে না, অথচ বিশ্বাস করলে হয়তো। দরজাটায় তালা আটকে বেরিয়ে পড়লাম। এখন 1:45 বাজে। 24 নম্বর বাসটা পেলে কলেজ স্ট্রিট পৌঁছতে আরও মিনিট 45। বুনোর সাথে আমার ভালোই খাতির। ঝুটো পাথর টাথর দিয়ে আংটি বানানো, ভাগ্য ফেরাতে শ্রীযন্ত্র, পরীক্ষায় ভালো ফল করতে নীল সরস্বতী কবচ, দীর্ঘমেয়াদী অসুখে নারছুই কবচ, মনস্থির করতে পান না, অ্যাক্সিডেন্টের ফাঁড়ায় পলা, বিদ্যায় বাধা কাটাতে গোমেদ, এসব আমার মুখস্থ। মানুষের বিপদের মতো সব মণিমুক্তারাও হাতে গোনা। শুধু বিপদটাকে ঠিকমতো চিনতে শিখতে হয়। চার দিয়ে মাছ ধরার মতো এও এক ধৈর্যের খেলা। তাতে ভালোভাবে পাশ করলে আপনি বড় জ্যোতিষী, আর ঠেকে ঠুকে কোনো মতে পাশ করলে মেজো, সেজো, ছোট। মোট কথা পেটের ভাত আটকাবে না। ধৈর্য তো একদিনে আসে না, আর বিশ্বাসও মানুষ একেবারে করে না। সত্যিকারের বিদ্যা, বুদ্ধি, বিবেক এসব ফলাতে গেছেন কি মরেছেন। তাই নিজের বোধ বুদ্ধি চেপে রেখে খাঁটি জ্যোতিষীর মতো মাথা নাড়াতে হবে। টিকটক টিকটক করে আপনার বুদ্ধির ঘড়ি সময় জানান দেবে। সুসময়, দুঃসময়, চড়াই, উতরাই। একদিনে এমন ঘড়ি দেখা যায় না। অনেক লড়াই, অনেক বিসর্জন দিয়ে এই খেলায় নামতে হয়। তারপর মহাভারত সিরিয়ালের মতো সেই ঘূর্ণায়মান ব্রহ্মাণ্ডের চারপাশে ঘুরতে ঘুরতে আপনি ঘোষণা করবেন, मैं समय हूं, मैं ही समय हूं। ততদিনে যে কাজকে বিশ্বাস করে নেমেছিলেন, সে বিশ্বাসটা ধুলো হয়ে মিলিয়ে গেছে মহাশূন্যে। হ্যাঁ দিদি, একটুখানি আমার সময় দিন, আমি এক্ষুনি দেখছি। হ্যাঁ 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 দাদা। বুনোর দোকানে আজ হেভি ভিড়। অন্যদিন এই সময় আয়েশ করে কাউন্টার ফুঁকি, মালটা মাঝে মাঝে গাঁজার ছিলিমও ধরায়। আজ এত ভিড়, এক কাপ চাও নসিবে জুটবে না। ও হরি, বৈশাখ মাস তো, বিয়ের ডেট আছে। বুনোর পোয়া 12 আর আমারও। কুষ্টিয়ার রাজ্যটক মেলানোর লাইন পড়বে। ভুলে গেছিলাম ওই সকালে মহিলার চক্করে। বাচ্চু, বুনোর হেড শ্যাকরা, আজ নেই। বুনো একা একা সোনা গলাচ্ছে। তার বিদেশি ফ্লেম, নীলাভ আগুন, পুশ বাটন, পুরনো মাল গলাতে জিনিসটার জুড়ি নেই। এক মহিলা তার কাঁচা বয়সের মেয়েকে নিয়ে দাঁড়িয়ে, হলুদ সালোয়ার। মেয়েটা বসে বসে ঘামছে। দোকানটা ছোট দেখে কষ্ট লাগলো। দাঁড়ান, এক্ষুনি হয়ে যাবে। মেয়েটা নরম মুখে হাসলো। আমিও চোখে চোখ মিলিয়ে হাসলাম। এককালে এখানেই কাজ শিখেছিলাম। এই শ্যাকরার দোকানে মামা এসে ফেলে দিয়ে গিয়েছিল। কাঁথির কাছে একটা গ্রাম থেকে খাস কলকাতায়। বুনোর বাবা তখন দোকান চালাতো। কাঁথির একই গ্রামে থাকার দরুন খাতির ছিল মামার সাথে। বুনো আর আমি একই সাথে কাজ শিখলাম।
তারপরে এই ছক, কুষ্ঠি, পান্না, হিরে, পোখরাজের দুনিয়াটা বেছে নিলাম বুনোর ইচ্ছায়। তাই ওর সাথে বন্ধুত্বটা অটুট রয়ে গেছে। অবশ্য একই পেশার হলে কি হতো বলা যায় না। থাকি হয়তো আলাদা আলাদা, কিন্তু আত্মীয়স্বজন বলতে যা বোঝায় তা ওই বুনোই। কলকাতা শহরের বুকে আমার সত্যিকারের ইয়ার। বুনো একটা আংটি গলিয়ে সোনার ট্যাবলেট বানিয়েছে, হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে চ্যাপটা বানাচ্ছে। এবার মাটিতে পড়ে থাকা ফ্লেম পাইপটাকে তুলে নিলাম। কই দিন, কি আছে, দিন দিন। মহিলা রুমালে মোড়া কানের দুল আর হার বাড়িয়ে ধরলেন। বুনো আগেই ওজন করেছে। ফ্লেম পাইপটা তুলে নিলাম, তেল চুকচুকে। পুশ বাটনটা টিপলেই নীলাভ গ্যাস এসে 1 মিনিটে গলিয়ে দেয় কিলো কিলো সোনা। নেকলেসটাও পুড়তে লাগলো চিমটের ডগায়। তারের কাজগুলো লাল হয়ে গেছে, খাপড়ার আগুনের মতো জ্বলছে। এবার সাদা হয়ে উঠবে আর তারপরেই গলে যাবে। চমকে গিয়ে হাতটা নড়ে উঠল। লাইনটার পেছনে দাঁড়িয়ে কে যেন আমার নাম ধরে ডাকলো। মনে হলো রতনের গলা। ওই আগের দিন ওর দোকান থেকে শিলং পান্না নিয়েছিলাম, দূরতির। বেটা দাম পায়। এই অঞ্চলে এসব চলে, কিন্তু রতনের মতো ব্যবসায়ী আর নেই। সালা চশমখোর। সবে 3 দিন হয়েছে, পাথরটা এখনো আংটিতে চাপেনি। তার আগেই মালের ধান্দায় চলে এসেছে। ঠিক করলাম, ডাকুক ডাকুক ডাকুক, উত্তর দেব না। আসুক শালা লাইন ঠেলে সামনে। আরো কিছু ভাববার আগে ডান হাতের আঙুলটা অবশ হয়ে গেল। তারপরে তীব্র জ্বলুনি। অন্যমনস্কভাবে ডান হাতটা সোনা গলানোর পাথরটার উপর তুলে রেখেছিলাম কখন আঙুলের ডগায় ফ্লেমটা চুমু খেয়ে গেছে। নিজেকে নিজের খিস্তি মারতে ইচ্ছে করলো। বিকাশ, বিকাশ, হাত থেকে টান না। কি হয়েছে তোর? বুনো ছুটে এসে আমার আঙুল জলের বাটিতে ডুবিয়ে দিল, কিন্তু তাতে জ্বালা আরো বাড়ছে। ফ্লেমটা ডান দিকে কাত হয়ে পড়ে আছে, কোনো খেয়াল নেই। আমি দেখছি, কিন্তু যন্ত্রণায় কিছু বলতে পারছি না। সামনের ভিড়টা অস্পষ্ট হয়ে আসছে। মনে হচ্ছে চামড়া গলে বাটিতে খুলে পড়বে। জ্যান্ত অবস্থায় নিজের হাড়গোড় দেখতে হবে। আরে বিকাশ, আরে এই বিকাশ, ওই 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 এদিকে তাকা, শুনতে পাচ্ছিস? এই বিকাশ। বাইরের দরজার হ্যাজবোল্টায় কে যেন ঠকঠক করে আওয়াজ করছে। গভীর ঘুম থেকে উঠলে খানিকক্ষণ বোঝা যায় না কোথায় আছি, কখন ঘুমালাম। নিদ্রা দেবী আমার উপর সদা প্রসন্ন। আমি চাইলেই যেখানে খুশি ঘুমিয়ে পড়তে পারি। বুনো সেদিন বলছিল আমি নাকি চোখ খোলা রেখেও ঘুমোতে পারি। পাগল শালা, আমি কি মাছ নাকি? বাইরের দরজার আওয়াজটা বন্ধ হয়নি। আমার কলিং বেল নেই, অর্থাৎ কেউ একটা ডাকছে আমায়। প্রায় 1 মাস হয়ে গেল বাড়ি থেকে বেরোতে পারিনি। আঙুলটায় এখনো টনটনে ব্যথা, গর্ত হয়ে আছে ডিপ। কেউ যেন আইসক্রিমের স্কুপ কেটে নিয়েছে ডগাটা থেকে। ডান হাতে কোনো কিছু ধরার ক্ষমতা নেই। আঙুলটা দেখতেও কুশ্রী হয়ে গেছে, কিন্তু এখন এই অবেলায় কে ডাকবে? কুঁতে কুঁতে বিছানা ছেড়ে উঠলাম। রামখিলাউনের খেঁকো গলায় ভোজপুরি গানের কলি ভেসে আসছিল। চুল্লুখোরটা আমার ঘরের পাশেই থাকে। দরজা খুলতেই রামখিলাওয়ানকে দেখলাম। ঘর থেকে বেরিয়ে সামনের বারান্দাটায় ও দাঁতন করছিল। তার মানে বেলা গড়িয়ে 3টে ছুঁয়েছে। রামখিলাউন ট্যাক্সি নিয়ে বেরোবে। বেরোনোর আগে দাঁতন করা ওর অভ্যেস। বিকাশ, উত্তর দিলাম না। কে ধাক্কাচ্ছিল দরজায় কে জানে। রামখিলাউনের ঘর থেকে ভাত সিদ্ধের গন্ধ আসছিল। কদিন হলো ওর বউ এসেছে বিহার থেকে। মুখ থেকে থুক করে একগাদা মাজনের ফেনা মেশানো জল ফেলে রামখিলাউন ওর ঠ্যাপসা পেটটা নিয়ে সরে গেল। তারপরেই দেখলাম সেই মহিলাকে। আশ্চর্য, আমার ঠিকানা পেলেন কোথা থেকে? আপনি
আপনি দরজা ধাক্কাছিলেন? মহিলা আমাকে দেখে প্রাণ ফিরে পেলেন যেন। এতক্ষণ মুখ নিচু করে পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়ছিলেন। আমি তাকাতেই পাখির মতো উড়ে এলেন যেন আমার কাছে। বেঁচে আছেন আপনি? মহিলার চোখে মুখে একই সাথে আনন্দ আর অবিশ্বাসের ছাপ, যেন এক্ষুনি আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দেখবেন যে সত্যি বেঁচে আছি কিনা। ভিতরে আসুন। রামখিলাম চোখ সরু করে দেখছিল আমায়। লোহার দরজাটা টেনে দিলে আমার এক চিলতে কামরাটায় আলো বাতাস খেলে না। জানালায় ভারী পর্দা লাগাতে আমি ভালোবাসি। এই 7 ঘর 1 বারান্দা ভাড়া বাড়ির লোকজনের চিৎকার চেঁচামেচি, রামখিলাওনের মাঝরাতে বা মাঝদুপুরে চুল্লু খেয়ে বেপরোয়া গান, এসব কিছুই ঢাকা পড়ে না তাতে। তবু মনে হয় একটা মোটা ঢাকনা তো দিলাম। অনেক সময় কান না ঢেকে চোখ ঢাকলেও একটা গোপনীয়তা অনুভূতি হয়, সেটা আবার সবাই বোঝে না। আমার ঘরটা একটা চৌকির পাশে রান্নার ব্যবস্থা, পুরোটাই খুব গোছানো। আমি এমনিতে সতর্ক মানুষ, সংসারী বলতে সাধারণত লোকে যা বোঝে। মহিলা ঘরে ঢুকে অবাক হয়ে চারিদিকে তাকিয়ে দেখছিলেন। আপনি ঠিকানা জানলেন কি করে? কথাটা বলতে বলতে সেদিনের কথা মনে পড়ে খুব লজ্জা লাগছিল। সত্যি অতটা খারাপ ব্যবহার না করলেও চলতো। আপনার এক বন্ধু গিয়েছিলেন দোকানে, আমি তো ধরেই নিয়েছিলাম জানেন। কি যে আমি বাঁচবো না? বুনোকে পাঠিয়েছিলাম দোকানে। ব্যবসা বন্ধ, দোকানের লকারে কটা টাকা রাখা ছিল। এ দুর্দিনে আমার সম্বল। হয়তো ওর কাছ থেকেই জেনেছে ঠিকানাটা। লোকের বিপদের খবর ফলে গেলে সেটা ভালো লাগে বলুন তো? নিজেকে কেমন একটা অভিশপ্ত লাগে না? মহিলার দিকে আবার ভালো করে তাকালাম। চোখের কোলগুলো ভরাট, চামড়ায় যত্নের ছাপ। বয়সটা 30-এর ওপারে নয়, এপারেই। বাহ, মনটা খুশি হয়ে গেল। আপনি সেদিন কি সব বলছিলেন না, ওই পোকা টোকা, আমি আসলে একটু ঘাবড়ে গিয়েছিলাম বুঝলেন। মহিলা উসখুস করছিলেন, হয়তো বসার একটা জায়গা খুঁজছিলেন। এই যা, বসুন না, বসুন 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 বসুন। আপনার নামটা কি জিজ্ঞাসা করা হয়নি? ও আরেকটা কথা বলছি, কিছু মনে করবেন না আমার সেদিনের ব্যবহারে। মানে আমি সত্যিই আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম। আমার অ্যাক্সিডেন্টটার পরপরই আপনার কথা মনে পড়েছিল। আমি খুব লজ্জিত বুঝলেন। আপনি সতর্ক করেছিলেন আমায়। খুব জ্বলছে না? আপনার বন্ধু বলছিলেন। হ্যাঁ মানে ওই আর কি। কিন্তু এখন তো বিপদ একেবারেই কেটে গেছে, আর আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এবারের বার কিন্তু আপনার ভবিষ্যৎবাণীটা আর মিলল না। মহিলা চুপ করে থাকলেন। আমার রসিকতাটা মনে হয় ভালো লাগলো না। বলছি, আপনার নামটা বললেন না তো? কেতকী। কেতকী? কেতকী তো একটা ফুলের নাম না? হ্যাঁ। কেতকী আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসল। ওর শরীর থেকে আবার সেই মিষ্টি আর তীব্র গন্ধটা আসছিল। মন মাতানো গন্ধটা ধীরে ধীরে ঘরের ভারী বাতাসের সঙ্গে মিশে আমার শরীরের চারপাশেই ঘোরাফেরা করছিল। গন্ধটা কি ওই ফুলেরই? কেতকী, কেতকী, কোথায় যেন দেখেছিলাম। কেতকী কোনো লোনা হাওয়ার গাছ। সমুদ্রের শো শো শব্দটা আমার কানে ভেসে আসে কেন ওর নামটা শোনার সাথে সাথে। কেতকী ওর ডান হাতটা তুলে কপালের কাছে লটকে থাকা কটা চুল সরালো। ওর ভ্রু দুটোর মাঝে সেই কালো তিলটা দেখতে পেলাম। সেদিনের থেকেও আজ আরো বেশি স্পষ্ট। মসৃণ তেল চুকচুকে চামড়ার উপর কালো তিলটা জলজল করছে। আর কিছু না পেয়ে একটা সরু টুলের উপর বসেছে কেতকী। ওর শাড়ির আঁচলটা গালিচার মতো বিছিয়ে আছে মেঝেতে। আমার মনের মধ্যে একটা সাপ আছে জানতাম। মাঝে মাঝে রোদে তেতে থাকা বালির গরমেও সে উঁকি ঝুঁকি মারার দুঃসাহস দেখায়। আজ কেন জানি কেতকীকে দেখে ওর শরীরের গন্ধ পেয়ে ফনা তুলে লকলকিয়ে উঠছে।
শুকনো বালির নিচে লুকানোর গর্ত থেকে বেরিয়ে আসতে চাইছে। কেন যে মনে হচ্ছে আমার সামনে বসে থাকা এই মহিলাকে স্পর্শ করে দেখি। এমন হঠাৎ করে কারোর জন্য আগে কোনোদিনও লেগেছে কি এরকম? মনে পড়ছে না, শুধু মনে হচ্ছে ওর গায়ের গন্ধটা আমায় চুম্বকের মতো টানছে। খালি মনে হচ্ছে ওর কাছে গিয়ে ওর কপালের তিলটাকে একবার হলেও ছুঁয়ে দেখি। ওর চামড়াটা কি করে এত নরম হলো, জাস্ট একবার ধরে দেখি। কি দেখছেন? কেতকী যেন ফিসফিসিয়ে উঠল। ওর মুখের দিকে চাইলাম, কথাটা একবারও কিন্তু বলছে বলে মনে হলো না। ঘরের চারিদিকে ঘাড় ঘুরিয়ে দেখছে। কথাটা কি হাওয়ায় ভেসে এলো? ওর মনের কথা হাওয়ায় ভাসতে ভাসতে কানে এলো আমার? না 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 না, আজকাল বড় আজগুবি চিন্তা করছি। বলছি, চা খাবেন? বানাবেন? হ্যাঁ, বানাতেই পারি। কোনো প্রশ্ন নেই? প্রশ্ন? হ্যাঁ, আপনার জায়গায় আমি হলে অনেক প্রশ্ন করতাম। যেমন কোথায়, কবে থেকে, কিভাবে এই রোগটা শুরু হলো, কি কি দেখেছি, কজনের মৃত্যু দেখেছি, ঠিক কিরকম লাগে আমার। কিচ্ছু জিজ্ঞাসা করবেন না? ও হ্যাঁ, না মানে আমি আসলে খুব অবাক হয়েছি, তাই প্রশ্নগুলো মাথায় ভিড় করেনি। আমায় এখানে দেখে খুব অবাক হয়েছেন না? আমি কোনো উত্তর দিতে পারলাম না, দরকারও পড়ল না। কিন্তু নিজেই ওর কথা বলে যেতে লাগলো। আমার এই রোগটা বহু পুরনো, জানেন, ছোটবেলা থেকেই। সব থেকে প্রথম স্মৃতি 10 বছর বয়সের। একটা কুকুরকে মরে যেতে দেখেছিলাম, ঘা হয়ে, রক্তপাত হয়ে সে এক বিশ্রী অবস্থা। কাঁথিতে যে পাড়ায় থাকতাম সে পাড়ায় সেরকম কুকুর ছিল না। মানে পুরো শরীরটা কালো আর মাথার কাছটা ত্রিভুজের মতো সাদা। মা বাবাকে বললাম, কেউ বিশ্বাস করলো না। সবাই বলল স্বপ্ন। কিন্তু 10 বছর বয়সেও স্বপ্ন আর ঘোরের পার্থক্য বোঝা যায়। বোঝা যায় না? আপনি বলুন। আপনি কাঁথির মেয়ে নাকি? কি আশ্চর্য, আমিও তো কাঁথির। কেতকী কথা বলতে বলতে আমার জানালার কাছে উঠে এসেছে। লালচে গেরুয়া পর্দার ফাঁক দিয়ে আসা আগুন রঙা রোদে ওর মুখটাও কেমন আগুনের লাল দেখাচ্ছে। চোখ, কপালের জোড়া ভরু, তার মাঝখানে জলজলে তিলটা, চাপা নাক, একটু মোটা ঠোঁট, সব বড় স্পষ্ট। কেতকী আর সেদিনের সেই সংকুচিত নারী এক নয় যেন। সেদিনের দ্বিধা কাটিয়ে ওকে আজ এত স্বতঃস্ফূর্ত লাগছে, যেন আমাকে গল্প শোনানোর জন্যই আজ এসেছে ও। নীলচে সবুজ শাড়িটাই কেন জানি আজও পরে এসেছে। হাতের আঙুলগুলো দিয়ে জানালার গরাদটা ধরে রেখেছে সুডৌল সেই হাত। হাতের পাঞ্জায় তগদগে দাগটা ছাড়া কেতকী একদম নিখুঁত। আমার কথা শুনেও আমার দিকে একবার তাকালো। অবাক হতে দেখলাম না, যেন আগেই জানতো আমিও কাঁথিরই বাসিন্দা। সেই কুকুরটাকে ওরকম মৃতপ্রায় অবস্থায় আমি প্রায় রোজ দেখেছি। গোঙাতে গোঙাতে মুখ থেকে একটা অদ্ভুত চিৎকার ছাড়ত। আমার কান দুটো চেপে বন্ধ করে রাখলেও সে কান্না শুনতে পেতাম। স্কুলে যেতে যেতে, বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে, গ্রামের পুকুরে সাঁতার কাটতে কাটতে, অনেকবার অনেকক্ষণ ধরে। কুকুরের কান্না শুনেছেন কোনোদিন বিকাশবাবু? মরা কান্না, কেমন কেমন গুঙিয়ে গুঙিয়ে কাঁদে না ওরা? একটা 10 বছরের বাচ্চা কতটা ভয় পেতে পারে জানেন সেই মরা কান্না শুনে? ধরুন আপনি বন্ধুদের সাথে গোল্লাছুট খেলছেন, হঠাৎ হাতের কাছে নজর পড়ল আপনার, ব্যাস সব ঝাপসা। শুধু যন্ত্রণায় কাতরাতে থাকা একটা মুখ সর্বক্ষণ আপনার দিকে চেয়ে আছে। আপনার ইচ্ছা করছে ছুটে গিয়ে তাকে বাঁচান, অথচ জানেন না কিভাবে, কি করবেন। বন্ধুদের বলেছেন, তারা অবাক হয়ে শুনেছে, কিছু বুঝতে পারেনি। বাড়ির বড়দের বলার সাহস জুটিয়ে উঠতে পারছেন না। যদি শুধু মারধর চোটে,
লোকে যদি ভাবে খামোখা ইয়ার কি মারছি, কি করবেন বলুন তো, কি করবেন? জানি না। আমিও জানতাম না, তবে শেষে একদিন নিজেই রাস্তাটা আবিষ্কার করার চেষ্টা করলাম। কি রাস্তা? আমার এই হাতটা দেখেছেন তো, এটাই সব নষ্টের গোড়া। ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবলাম কেমন হয় যদি হাতটাই আর না থাকে। কুকুরটাকে রোজ রোজ চোখের সামনে মরতে দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছিলাম না। কারেন্ট থাকতো না বাড়িতে সন্ধেবেলা প্রায় প্রতিদিনই। মার অলক্ষ্যে রান্নাঘরে গিয়ে মোমবাতির শিখাটার উপর হাতটাকে উপুর করে। বাইরে মনে হয় বৃষ্টি নামবে। মেঘ করকর করে উঠল। কেতকীকে দেখলাম অদ্ভুত হেসে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আমার এক কামরার ঘরটায় কোথা থেকে ঝোড়ো হাওয়া এসে ঢুকলো। লালচে কমলা পর্দাটা দুলে উঠল একবার। জিভে একটা লোনা স্বাদ পেলাম আমি। হাওয়াটা এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো আমায়। হাতে পায়ে একটা একটা চ্যাটচ্যাটে ভাব টের পেলাম। নুন বালি মাখা শরীর ঘামে ভিজে গেলে যেমন লাগে, এই খাস কলকাতার বুকে দাঁড়িয়ে ওই ভাবটা আমি খুব চিনি। সমুদ্রের ধারে বড় হওয়া সব মানুষই সেটা চেনে। জানালার সামনে হাওয়ায় কেতকীর আঁচল দুলছিল প্রবলভাবে। সামলাতে পারছিল না ও। হঠাৎ মেঘলা হয়ে যাওয়া আমার অন্ধকার ঘরটা আরো আরো কালচে লাগছে। এখন কেতকীর শরীর জুড়ে শুধু নীলচে সবুজ রঙের ছায়া। ওর শরীরের ছায়া এসে ওর মুখের উপরও পড়েছে। চুলের বিনুনি সাপের মতো কোমর ছাড়িয়ে নেমে দুলছে। শরীরে অদ্ভুত অদ্ভুত অস্বস্তি হচ্ছে আমার। কুকুরটাকে যেন চোখের সামনে ধুঁকতে দেখছি। পায়ুদার থেকে শরীরের সবটা রক্তই বেরিয়ে এসে রাস্তায় পড়ে আছে যেন। ঠিক থেকে কালচে রক্তমাখা শরীরের গন্ধে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে মাছি। পোকারাও কি ভিড় করছে পচে যাওয়া চামড়ার গন্ধে। শীতকে কুকড়ে উঠছি আমি ভিতরে ভিতরে। এই অস্বস্তিটা কাটানোর দরকার আমার, শিগগিরই দরকার। তারপর কি হলো? কিচ্ছু লাভ হলো না। চামড়া পুড়ে খুব কষ্ট পেলাম, অথচ সে দৃশ্য দেখা বন্ধ হলো না। একদিন স্কুল থেকে ফেরার পথে কুকুরটাকে সত্যি সত্যি দেখতে পেলাম। রাস্তায় মরে পড়ে আছে। চিনতে একটুও ভুল হলো না জানেন। একই রকম কালো শরীর, মাথায় সাদা ত্রিভুজ নাক বরাবর নেমে এসেছে। চোখ দুটো বোজা, অথচ ওই দু চোখেই মরবার আগের কত বিভীষিকা দেখেছি। রাস্তা দিয়ে গাড়ি সাইকেল সব ওর পাশ কাটিয়ে চলে যাচ্ছে। অন্য ভালো কিছুও তো দেখতে পারতাম বিকাশবাবু। মৃত্যু কেন? যন্ত্রণা কেন? আমার মধ্যেই নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তাই না? তাই না, আপনি বলুন। জড়ানো গলায় কথাগুলো বলেই ও থেমে গেল। কি করে ওকে সান্ত্বনা দেওয়া যায় জানতাম না। আমার আবার এগুলো ঠিক আসে না। কেতকীর দিকে তাকিয়ে দেখলাম ও আমার দিকেই তাকিয়ে আছে, ক্যানভাসে আঁকা কোনো ছবির মতোই। প্রথম দিনের মতনই চোখ দুটোর মনি স্থির, যেন ও এখানেই আছে অথচ নেই। মানে দেখুন, নিজেকে এরকমভাবে কষ্ট দেবেন না কেতকী। সব ঠিক হয়ে যাবে। বন্ধু বান্ধবদের সঙ্গে মিশুন, কথা বলুন, হালকা হয়ে যাবেন। আপনিও মনে করেন না যে আমি অপয়া, আমি খারাপ? না না, তা কেন? না, করতেই পারেন। আমার মা পর্যন্ত আমাকে ভয় পেয়ে। আপনার মা? হ্যাঁ, আমার নিজের মা। কুকুরটার কথা বিশ্বাস করে বলেছিলাম, বুঝলেন। চুপ করে শুনেও ছিল। মরা কুকুরটার কথা বলতে শিউরে উঠেছিল। তারপর একদিন সাথে করে নিয়ে গেল তেঁতুলেশ্বরী মন্দিরে। আমার মনে আছে শান বাঁধানো মেঝে মন্দিরটার। গরমে তেতে পায়ের তলায় ছ্যাঁকা লাগছিল খুব।
অনেকগুলো লাল কমলা কাপড় বাঁধা একটা বটগাছের পাশ দিয়ে রাস্তা চলে গেছে মন্দিরের ভেতরে। বাইরে এক জায়গায় ধুনি জ্বালিয়ে পূজা আচ্চা হয়। তখনও পোড়া কাঠগুলো থেকে ধোঁয়া বেরোচ্ছিল। মা কিন্তু আমায় মন্দিরের ভেতরে নিয়ে গেল না। মন্দিরের পেছনে একটা ছোট্ট ঘরে গেলাম। ঘরটা খুব ছোট, দমচাপা অন্ধকার। ওখানে একটা কালো রোগা মতো লোক একটা প্রদীপ জ্বালিয়ে কিসব যেন করছিল। ছোট মতো ল্যাঙ্গট পরা, মাথায় জটা পরা, বাদামি রঙের চুলের চূড়ো বাঁধা। আমরা যেতেই চোখের ইশারায় মাকে বলল বাইরে চলে যেতে। একটু থেমে কি যেন ভেবে মা বাইরে চলে গেল। মার শাড়ির হলুদ আঁচলটা মিলিয়ে গেল দরজার পারে। আমি হাঁ করে চেয়েছিলাম। ভয় ঠিক পাইনি। ভাবলাম অসুখ করলে যেমন ডাক্তারের কাছে নিয়ে যায়, এও বুঝি এক ধরনের চিকিৎসা। মা চলে যেতেই লোকটা ঘরের দরজায় ছিটকানি তুলে দিল। তারপর আমার দিকে পিছন ফিরে এমন হাসলো, কি বিচ্ছিরি যে হাসিটা বিকাশবাবু। লোকটা এক পা করে আমার দিকে এগিয়ে আসছিল, আর আমি দেয়ালের দিকে সরে যাচ্ছিলাম। শেষে আমার হাতটা তুলে নিয়ে আমার পোড়া জায়গাটায় একটা চুমু খেলো। গা ঘিনিয়ে উঠল আমার। ইনিয়ে বিনিয়ে জিজ্ঞাসা করলো কোথায় কষ্ট আমার। আমি উত্তর দিচ্ছিলাম ঠিকই, কিন্তু টের পাচ্ছিলাম লোকটা আমার কথাগুলো শুনছে না। ওর হাতটা আমার শরীরে ঘোরাফেরা করছিল, আমার গালের চারপাশে, আমার ঘাড়ের পেছনে, আমার চুলের মধ্যে দিয়ে আঙুল চালাচ্ছিল লোকটা। আমার মনে হলো একটা সাপ আমাকে আষ্টে পৃষ্ঠে বাঁধছে। লোকটার গা থেকে অবিকল সাপের গন্ধ আসছিল। আপনি আপনি গন্ধটা চেনেন বিকাশবাবু? না না, আমি আমি কিভাবে চিনব? কেতকী আমার দিকে আবার তাকালো। ওর চোখের মণি দুটোর দিকে তাকিয়ে মনে হলো জলজান্ত একটা সাপের সামনে দাঁড়িয়ে আছি। আমার শরীরের মধ্যে যে সাপটা ফনা তুলেছিল কিছুক্ষণ আগে, সে ফনা নামিয়ে আবার গর্তে ঢুকে গেছে অনেকক্ষণ। কেতকীকে দেখে আমার ভয় লাগছিল এবার। লোকটা আমায় বলল পিছন ফিরে থাকতে। কানের কাছে বিড়বিড় করে মন্ত্র পড়ছিল। মন্ত্রটা এখনো আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি হুবহু বলে দিতে পারবো। পিছন ফিরতেই এক টানে প্যান্ট নামিয়ে ভীষণ শক্ত মোটা একটা ধারালো রড ঢুকিয়ে দিল আমার শরীরের মধ্যে। আমি চিৎকার করে উঠলাম। লোকটা বাঁ হাত দিয়ে আমার মুখটাকে ধরে আমার শরীরটাকে জোর করে মেঝেতে ফেলে। চুপ করুন, চুপ করুন, একদম চুপ। কেতকীর কথা শুনতে শুনতে আমার হাত পা থরথর করে কাঁপছিল। আমার শরীর, আমার মনের ভেতরে কে যেন বিদ্রোহ করে উঠল। আমি আর কিছুতে ওর কথা শুনতে চাইছিলাম না। আপনি চলে যান কেতকী, আমার কাছ থেকে চলে যান, আমার কাজ আছে। কেতকীর শরীরটা আমার দিকে এগিয়ে এলো। মনে হলো হাওয়ার মতনই পলকা ওর শরীর। কিছুক্ষণ আগে কান্না ভেজা চেহারাটা পাল্টে গেছে। ঠোঁটের কাছটা বেঁকিয়ে খিলখিলিয়ে হেসে উঠল কেতকী। ওর খিলখিল হাসির শব্দে আমার ঘরের টিনের চালে বৃষ্টি নামছিল। এই অবেলায় কিসের কাজ আপনার বিকাশবাবু? এখনো কত কথা শোনানো বাকি। কিন্তু আমি তো শুনতে চাই না। আপনি আপনি কেন শোনাচ্ছেন? আপনি চলে যান, না হলে কি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন? আপনি পারবেন না। বড় মিষ্টি ওর হাসি, বড় শীতল ওর নিঃশ্বাস, গায়ে হাত পায়ে শিরশিরানি ধরায়। আর কি বলবেন? দেখুন, আমি আর কিচ্ছু শুনতে চাই না। শুনুন না প্লিজ। বিশেষ কিছু তো লাগে না, শুধু একটু সময়। কেতকী আরো 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 কাছে গিয়ে এলো। কষ্ট হয়েছিল খুব, জানেন, কিন্তু সেই ঘটনার পর কাউকে আর কিছু বলিনি। মাকে তো নয়ই। তেঁতুলেশ্বরী মন্দিরের জটাওয়ালা বুড়োটা মাকে অনেক কিছু বুঝিয়েছিল, আর মাও বোধহয় লোকটাকে অন্ধের মতো বিশ্বাস করত।
না হলে 10 বছরের একটা বাচ্চাকে 15 দিন ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখলেও কিছু জিজ্ঞাসা করে না? আপনিই বলুন। আমি ঠিকই করে নিয়েছিলাম, কাউকে মরে যেতে দেখলেও কখনো কিছু বলবো না। শুধু টুস্কির বেলাতেই চুপ করে থাকতে পারলাম না। টুস্কি? হ্যাঁ, আজও যখন নিবারণ হালদারের দোকানটার সামনে দিয়ে যাই। কোন নিবারণ হালদার? কেতকী আমার দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস নিল। মা অন্নপূর্ণা ভান্ডারের নিবারণ হালদার, বিকাশবাবু। আমার আমার গলার কাছটা শুকনো শুকনো লাগছিল। ঢোক গিললাম, গলার ভিতরটা ভিজল না। কাঁথের নিবারণ হালদারকে আমিও চিনি। লম্বা কালো লোকটা আমাদের বাড়ির সামনে দিয়ে কতবার গেছে। হলুদ সাইনবোর্ডের উপর কালো দিয়ে লেখা মা অন্নপূর্ণা ভান্ডার স্মৃতিতে জলজল করছে আমার। এক একটা বর্ণ স্পষ্ট পড়তে পারছি। ওই তো ধেবড়ে যাওয়া পয়ের দীর্ঘ উকার পর্যন্ত। গুদাম ঘরের দরজা খুলছে, বন্ধ হচ্ছে, লেবাররা মাল নিয়ে আসছে বাইরে। নিবারণ হালদার ডাকছে ওদের। কে আছিস রে? আরো 2 পেটিয়ান। আপনি চেনেন বিকাশবাবু? কেতকীর কথায় চমকে তাকালাম। প্রশ্নটা করেও এমনভাবে তাকিয়ে আছে যেন আমি নিবারণ হালদারকে চিনি, সেটাও জানি। না, চিনি না। আপনি এবার আসুন কেতকী, আমার একটু কাজ আছে। চিনি না বলে অদ্ভুত স্বস্তি পেলাম মনে। সকালবেলার ভালো লাগাটা বিরক্তিতে বদলে যাচ্ছিল দ্রুত। প্রত্যেকবারই এমন হতে হবে? শুরুটা হবে ভালো লাগা দিয়ে, তারপর সেটা ভীষণ অস্বস্তি আর বিরক্তিতে বদলে যাবে। মনে মনে মহিলাকে কাটানোর রাস্তা খুঁজতে লাগলাম। কি উদ্দেশ্য নিয়ে এসেছে কে জানে। টুস্কির কথাটা শুনবেন না? না, মাথাটা বিরক্তিতে আর রাগে চিড়চিড় করছিল। কিছুক্ষণ চুপ করে থেকে কেতকী দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সাথে সাথে লোনা হাওয়াটা আবার এসে গায়ে ঝাপটা মারল আমার। এতক্ষণে মনে পড়ল দীঘার সমুদ্রের ধারে কেতকীর ঝোপ দেখেছিলাম। সমুদ্রের ধারে বালিয়াড়িতে অনেকগুলো একসাথে ফুটে আছে, কাঁটা কাটা পাতার মাঝে থোকা থোকা ফুল। হঠাৎ গন্ধটা স্মৃতি উজিয়ে ভক করে নাকে এসে ধরা দিল। সদ্য খোলা পাইপ থেকে যেমন গন্ধ আসে, মনে হলো কেতকীর শরীর থেকে যে ঘ্রাণ আসছে সেটা ওই কেতকী ফুলেরই গন্ধ। শরীর খারাপ লাগছে আপনার? আমি দুঃখিত বিকাশবাবু, আসতাম না, কিন্তু আপনার পরিণতিটা সেদিন এত স্পষ্ট দেখতে পেয়েছিলাম। আর আজ আপনাকে দেখে কি যে খুশি হয়েছিলাম, কি বলবো। কিন্তু আমার কপালে সুখ সয় না। আপনার বিপদ কিন্তু এখনো কাটেনি। আমি আবার দেখতে পাচ্ছি আপনি আপনি আর বেশি দিন বাঁচবেন না বিকাশবাবু। কেতকী কথা বলতে বলতে কখন যেন আমার হাত দুটো নিজের হাতে জড়িয়ে নিয়েছে। এত ঝুঁকে এসেছে আমার দিকে যে মনে হয় কপালে কপাল ঠেকে যাবে। আমার চোখ খুলতে ইচ্ছা করছিল না। কেতকী নির্বিকার গলায় আমার মৃত্যুর সংবাদ আমাকে শুনিয়ে চলছিল। ওর মুঠোর মধ্যে থাকা আমার হাত দুটো মনে হলো ঠান্ডা ঠান্ডা হয়ে অসাড় হয়ে গেছে। আমি যা দেখি তা কখনো মিথ্যে হয় না বিকাশবাবু। মাথাটা ভারী ভারী লাগছিল আমার। কেতকীর হাতের ছোঁয়া আর শরীরের গন্ধ, মনে হচ্ছিল জ্ঞান হারাবো। কোথা থেকে গন্ধটা উজিয়ে ধোঁয়া ধোঁয়া ছেঁড়া ছেঁড়া কতগুলো ছবি মনে ভেসে উঠছিল, কিন্তু কিছুতেই আকার নিচ্ছিল না। মানুষ বোধহয় নিজের মৃত্যুর কথা শুনতে সব থেকে অপছন্দ করে, তাই না বিকাশবাবু? কেতকীর কথাগুলো শুনে কানে গরম ছ্যাঁকার মতো লাগছিল। আমি শক্ত, সমর্থ, জোয়ান একজন পুরুষ মানুষ। ওই ফিসফিসিয়ে বলা সাবধান বাণীর কাছে আমি আত্মসমর্পণ করছিলাম।
যেন কিছুই করার ছিল না আমার। বলুন না, আপনি তো জ্যোতিষী। কারোর মৃত্যু সংবাদের ভবিষ্যৎবাণী করেছেন কখনো? না মানে ভয় পাবেন না, আমি কিন্তু আপনার মতোই অসহায়। আপনাকে অযথা ভয় দেখাতে ভালো লাগছে না আমার। জাস্ট চাইছি আপনি আমায় বিশ্বাস করুন। আপনার খুব বিপদ। কেতকীর কথাগুলো অস্পষ্ট লাগছিল শুনতে, যেন হাওয়ায় ভেসে ভেসে আসছে। আমি আচ্ছন্নর মতো পড়ে রইলাম। ওর শেষ কথাগুলো কানে এলো। অনেক পোকা বিকাশবাবু আপনার মৃত শরীরের ওপর কিলবিল করে ঘোরাফেরা করছে। আপনি মুখ থুবড়ে এক গাদা কাদা পচা পাকের মধ্যে পড়ে আছেন। সাদা সাদা ছোট বড় মাঝারি সব রকমের পোকা আপনার শরীরটাকে খুবলে খুবলে। কেতকীকে চোখের সামনে আর দেখতে পেলাম না। ওর কথার মতোই হাওয়ার সাথে ভেসে ভেসে ও কোথায় যেন চলে গেছে। দরজাটা খোলার আওয়াজ পেলাম খুট করে। আমার আচ্ছন্ন ভাবটা কাটতে সময় লাগলো একটু। ছুটে বাইরে গিয়ে দেখলাম একমাথা বৃষ্টি নিয়ে কেতকীর শরীরটা দূরের ল্যাম্পপোস্টগুলোর সোনালি আলোর তলা দিয়ে ট্যাংরার হাইড্রেনের পাশের রাস্তাটা দিয়ে দূরে চলে যাচ্ছে। ও নীলচে সবুজ শাড়িটা সন্ধ্যার ঘন অন্ধকারের সঙ্গে মিলেমিশে কালো হয়ে গেল। আমার দরজার সামনেটা নজর পড়ল। সবুজ কচি ঘাস ছিল ওখানে, এখন বিবর্ণ হলুদ হয়ে পড়ে আছে। কেতকী বেরোনোর সময় ওদের ওপর পা রেখে বেরিয়েছে। আচ্ছা বুনো, তুই টুস্কি বলে কাউকে চিনিস রে? এমনভাবে আমার দিকে তাকালো যেন ভূত দেখছে। আজ দোকানে বেশ কিছু কাজ ছিল, কোনো মতে শেষ করে আমাকে ওর বাড়ি নিয়ে এসেছে। বুনোর বাড়ি আহিরি টোলায়, ঘিঞ্জি একটা গলির মধ্যে হলেও বাড়িটা দোতলা। ব্যালকানিতে লাল নীল সবুজ রঙের কালার চেঞ্জিং বাল্ব লাগানো, দিব্যি একটা দড়ির দোলনা লাগানো। বিদেশ থেকে আনা শিওর। বুনোর বউও ফ্যান্টাস্টিক রান্না করে। সব মিলিয়ে দিব্যি আরামদায়ক পরিবেশ। বুনোর বাড়ির গলিটায় প্রচুর লোকের যাতায়াত, কাজ ফিরতা মানুষের গুঞ্জন। বুনো মাঝে মাঝে বলে ঠিকই ওর বাড়িতে এসে থাকতে। এইসব পরিবেশে কেতকীর কথা মনে পড়লে অলিক লাগে। অবাস্তব তো বটেই। বুনোকে এখনো কেতকীর কথা বলিনি। ওর কথা সর্বসমক্ষে আনতে বাধো বাধো ঠেকছিল। খেতে বসে বুনোকে আবার যখন টুস্কির কথা জিজ্ঞাসা করলাম, বলছি টুস্কি বলে কাউকে চিনিস বুনো? হ্যাঁ, টুস্কি না, মানে তুই খেয়ে নে আগে। কি যে অদ্ভুত লাগছে, কেন যেন মনে হচ্ছে টুস্কি কেউ চেনে। বিলকুল চেপে যাচ্ছে আমার কাছে। আজ আকাশ একদম পরিষ্কার, কোনো মেঘের চিহ্ন মাত্র নেই। তারাগুলো দূর থেকে ফ্যাট ফ্যাট করে আমার দিকে চেয়ে এমন একটা ভাব যেন সারাটা বোধ বিঘ্ন জেঠুমার্কা আচরণ। আমার আবার তারাদের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে কেমন একটা লাগে। এখন যেমন মনে হচ্ছে কেতকীর সঙ্গে যদি আর দেখা না হয়, টুস্কির সম্পর্কে যদি জানতে না পারি, ওফ, ওর জন্য যে অস্বস্তিটা হয় আমার মনের মধ্যে, সেটা কেন, সেটা কি জন্য? না, একা থাকলে ভাবতে ভাবতেই মাথা ছিঁড়ে যাবে মনে হয়। রাতের অন্ধকারে পর্দা হাওয়ায় দুলে উঠলে মনে হয় ওই বুঝিও দাঁড়িয়ে আছে ওখানে। সেদিন বলে যেতে চেয়েছিল, কেন যে বলে যেতে দিলাম না। আমার ছোট্ট ঘরটার ছাদে যখন বৃষ্টির জল ঝমঝমিয়ে পড়ে, মনে হয় এক্ষুনি কেতকী হেসে উঠবে খিলখিলিয়ে। এক্ষুনি আমার হাতটাকে ধরে ফিসফিসিয়ে বলবে, আপনার ভীষণ বিপদ বিকাশবাবু। আসলে কেতকীকে ঠিক ঘৃণা করা যায় না, ভালোবাসা যায় না। একই সাথে বিকর্ষণ আর আকর্ষণ বলে যদি কিছু থেকে থাকে এই পৃথিবীতে, তবে সেটাও। ইতিমধ্যে একদিন চেম্বারের পাড়ায় গিয়ে কেতকীর খোঁজ করে এসেছি। না, সেখানেও কেতকীকে কেউ চেনে না। যতটা সম্ভব বাড়িগুলোতে গিয়ে ওর বর্ণনা দিয়েছি, লোকের প্রচুর কৌতূহলের উত্তরও দিয়েছি।
কেমন মহিলা, সুন্দরী না অসুন্দরী, রোগা না মোটা, কেনই বা আমি তাকে খুঁজছি, সব প্রশ্নের জবাব কমসে কম 12-25 দিয়েছি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। কিন্তু কি ধোঁয়ার মতো এসে ধোঁয়ার মতোই মিলিয়ে গেছে। লোকে ভেবে যে আমার ওকে নিয়ে কোনো প্রেম ঘটিত সমস্যা আছে, তাই সমস্যার জটিলতা বুঝতে ও বোঝাতে দুপক্ষেরই অসুবিধা হয়েছে। অবশ্য যে কারণে আমি ওকে খুঁজছি সেটা পরিষ্কারভাবে ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব নয়। আমার জন্মস্থান, আমার পাড়া, আমার প্রতিবেশীদের আমার মতোই করে ও কেন চেনে? কেন মনে হয় যে ও যেন অনেক কিছু জানে, এমন কিছু যা কুয়াশার আড়ালে ঢাকা পড়ে আছে অনন্তকাল ধরে। আর ওর ভবিষ্যৎবাণী, সেটা নিয়ে অবশ্য খুব বেশি ভাবিনি। একবার ফাটকায় মিলে গেলেই প্রত্যেকবার মিলবে এমন কোনো ব্যাপার আছে নাকি? আসল সমস্যায় ঘোর ঘোর লাগা, ওর কাছে আমার আচ্ছন্ন হয়ে পড়া, আর সবার উপরে ওর ওই শরীরের ঘ্রাণ। ওর বলে যাওয়া কথাগুলো মনে করলে অদ্ভুত লাগে, যেন এ সবই আমি জানি, এ সবই কোনো একদিন শুনেছিলাম, দেখেছিলাম, নিজের মতো করে স্পর্শ করেছিলাম। এই রহস্য আমার ভালো লাগছে না। আমি রহস্য পছন্দ করি না। একটা দুটো আলগা সুতো ধরিয়ে কোথায় চলে গেল কেতকী? গেলই যদি, এসেছিল কেন? বুনোর দোতলায় এই একটাই ঘর, ব্যালকনি লাগোয়া। বারবার বলে গেছে যেন তাড়াতাড়ি শুয়ে পড়ি। ঘরে ওর বউ গুছিয়ে বিছানা পেতে গেছে, বিরাট বিছানা, সাদা চাদর, সাদা বালিশের কভার, একটা পাশ বালিশও আছে। পাশ বালিশটাকে দেখে হেব্বি হাসি পেল। এসবের অভ্যাস নেই কোনোদিনই। বিছানাটা চাঁদের আলোতে ভেসে যাচ্ছে। বুনোর বউ আমার মতো মোটা পর্দা লাগায় না জানালায়, শৌখিন ফিনফিনে পর্দা ঝোলানো, তাতে কিছুই আটকায় না, না ঘরের না বাইরের। রূপালী আলোটার দিকে তাকিয়ে তাকিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কখন। হঠাৎ মনে হলো জলের ছলাৎ ছলাৎ আওয়াজ আসছে। সমুদ্রের লোনা হাওয়ায় নাকটা ভারী হয়ে এলো। তড়াক করে ঘুম থেকে উঠে দেখি কই, কোথাও কিছু নেই। পর্দার ওপর থেকে চাঁদটা বিকটভাবে কাছে চলে এসেছে। ব্যালকানির টবে লাগানো মানি প্ল্যান্টের বড় বড় পাতা দোল খাচ্ছে হাওয়ায়। রূপালী আলোটা ব্যালকানির রূপালী রেলিংয়ে ঠিক হচ্ছে। ডান দিকে দরজার পর্দাটা নড়ে উঠল যেন। তাকিয়ে দেখলাম, না, এবারও চোখের ভুল। চোখটা ফেরাতেই চোখ পড়ল সাদা পাশবালিশটার দিকে। ঘুমন্ত কোনো নারী দেহের মতো পড়ে আছে বিছানায়। ঘরের চারিদিকে তাকিয়ে দেখলাম দেওয়ালে বাইরের ল্যাম্পপোস্টের ছায়া থিরথির করে কাঁপছে। লোনা হাওয়াটা একবার ছুঁয়ে কোথায় যেন গেছে। বুনোর দেওয়াল ঘড়ি থেকে টিক টিক করে শব্দ হচ্ছিল। শুয়ে পড়তে যাচ্ছিলাম, ঘরের দরজায় ঠকঠক করে আওয়াজ হলো। কে কে কে? আমি রে বিকাশ, বলছি ঠিক আছিস তো? বুনো আমি ঠিক আছি কিনা দেখার জন্য এত রাতে উপরে উঠে এসেছে? হ্যাঁ রে, তুই এত রাতে ঘুমাসনি? হ্যাঁ, এই ঘুমাবো, এবার ঘুমাবো। তুই জেগে থাকিস না, ঘুমা, আর সকালে একটু হাঁটতে বেরোবো। আহিরিটোলার ঘাটটা খুব সুন্দর। সকাল 8টা নাগাদ লঞ্চ সার্ভিস শুরু হয়। ওপরে হাওড়া শালকিয়া। এখন 6:30টাও বাজেনি। সাত সকালে ঘুম থেকে তুলে বুনো আমায় ফেরিঘাট ঘোরাতে নিয়ে এসেছে। ভোরের হাওয়ায় নাকি শরীর ভালো হয়। যদিও জ্যৈষ্ঠ মাসের শেষে ভোরবেলাতেও কপাল থেকে ঝরঝর করে ঘাম ঝরছে। বুনো গেছে চায়ের দোকান খুঁজতে। ফেরিঘাটটায় আশ্চর্য নীরবতা। ভাঙা ঘাটের চারপাশে কচুরিপানার ঝাঁক ভিড় করেছে সারি সারি। কত কিছু ভাসছে জলে, ফুলের মালা, প্লাস্টিকের গ্লাস, আস্ত কলা গাছ, ছেঁড়া পলিথিন। এখন ভাটার সময়। সিঁড়ির ধারে ধারে জলের হালকা স্রোত এসে ঠেলা মারছে। আমার জলের এই হালকা ফুলকো স্বভাবটাই ভালো লাগে। জোয়ারের জল এলে সিঁড়িগুলো ডুবে যায়। ঘোলা জল এসে সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ে। ওই দৃশ্যটা আমার খুব একটা পছন্দ নয়। পেছন থেকে একটা পায়ের শব্দ পেলাম।
বুনো অনেকক্ষণ গেছে, এতক্ষণে ফিরে আসা উচিত। চোখটা ফেরাতেই নীলচে সবুজ শাড়ির রংটা চোখের কোণ দিয়ে দেখতে পেলাম। চমকে তাকালাম। কেতকী, তুমি? কেতকী উত্তর দিল না। সিঁড়িতে আমার পাশে এসে বসলো। কোথায় চলে গেলে সেদিন হঠাৎ করে? ভুল হয়েছে আমার না জানতে চেয়ে। টুস্কির কথাটা বলো প্লিজ। আমি অনেকবার অনেক জায়গায় খোঁজ করেছি তোমার, বলো না প্লিজ। জল থেকে একটা ভুস করে আওয়াজ এলো। লাল গামছা পরা একটা শরীর ডুব দিয়েছে জলে। এখন সূর্য প্রণামের সময়। লোকটা ডুব দিয়ে উঠেই ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। কেতকীও আজ ঘামছিল। ওর জোড়া ভ্রুর মধ্যে তিলটা চকচক করছিল ঘামে। হঠাৎ একজন খুব শিগগিরই মারা যাবে, বুঝলেন? মানে? ঠিক এই জায়গাটায় দেখুন, দেখতে পাচ্ছেন কিছু? আমি ওর হাতের দিকে তাকালাম। স্বাভাবিক হাত, কোথাও কিছু নেই। আরে এই তো দেখুন না, একটা ছেলেকে দেখতে পাচ্ছেন না? কোন ছেলে? কেতকী হতাশ হয়ে আমার দিকে তাকালো। ওর চোখে একটা বিশ্বাস ভঙ্গের ছাপ। ওই তো একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, শিক দেওয়া একটা সরু জানালায় গাল ঠেকিয়ে। দেখতে পাচ্ছেন না? লাল গামছা পরা লোকটা আবার ডুব দিয়ে উঠেছে। ভুরু কুঁচকে দেখছে আমাদের, যেন আগে কোনোদিন দুই নারী পুরুষকে কথা বলতে দেখেইনি। যে ছেলেটার কথা বললাম, দেখুন না তাকে বাঁচাতে পারেন কিনা। কোন ছেলে? কোথায় আছে? কেতকী ওর হাতটাকে অস্থিরভাবে নাড়াচ্ছিল। আজ দেখলাম ওর হাতের কবজিতে অসংখ্য কাটাকুটির চিহ্ন। বহুবার ব্লেড চলেছে নরম চামড়ায়। তার মধ্যে একটা চিহ্ন বেশ গভীর। ছেলেটার মন খারাপ বিকাশবাবু। ওর খুব টাকার দরকার, কিন্তু টাকার জোগাড় হয়নি। মাথা নিচু করে হাঁটছে। উল্টো দিক থেকে একটা বাস আসছে খুব জোরে। লোকে চিৎকার করছে। ছেলেটা একটা ট্রামের আড়ালে ঢাকা পড়ে গেছে, বাসটাকে দেখতে পাইনি। এত অন্যমনস্কভাবে পথ হাঁটছে যে লোকজনের চিৎকারও কানে ঢুকছে না। কেতকীর কণ্ঠ উঠতে লাগলো, যেন দৃশ্যটা চোখের সামনে। ওই দিক থেকে বাসটা এত জোরে এগিয়ে আসছে, সিগন্যাল ফেলার আগেই মোড়ে দাঁড়াতে হবে। পিছনের মিনিটাকে পিছনেই ফেলে এগোতে হবে। পুরনো বাসটার সারা শরীর থেকে শব্দ উঠছে। চাকাগুলোর ক্ষয়ে যাওয়া টায়ারের সাথে রাস্তায় নুড়ি পাথরগুলো ছিটকে ছিটকে পড়ছে। একটু পরেই ছেলেটাও ওই নুড়ি পাথরের মতোই ছিটকে পড়ে থাকবে রাস্তায়। ওর থেতলে যাওয়া মাথা থেকে বেরিয়ে আসা রক্তে আর ঘিলুতে সারা রাস্তা মাখামাখি হয়ে আছে। ওর সাদা শার্টটায়, ও বিকাশবাবু, কি ভয়ানক সে দৃশ্য! দেখুন না, ছুটে যান প্লিজ। এত কাছ থেকে সেই চিৎকার আমার কানে গম গম করে বাজছিল। কোথায় যাব? মানে কোথায় যাব আমি? কেতকী উত্তেজনার শেষ সীমায় দাঁড়িয়েছিল। আমার প্রশ্ন শুনে দুম করে মিয়ে গেল। সেটাই তো আমি জানি না বিকাশবাবু। আপনি তাও যান, ছুটুন রাস্তা দিয়ে, দেখুন যদি কিছু করতে পারেন। যাবো আমি যাবো। শুধু টুস্কি কে আমায় একবার বলে যাও প্লিজ। নিবারণ হালদারের নামটা আমার মাথার মধ্যে অনেকবার ঘোরাফেরা করছে, অথচ আপনি চেনেন তো টুস্কিকে? আমি? হ্যাঁ, আমার ছোট বোন টুস্কি, স্কুল থেকে ফেরার পথে যে হারিয়ে গিয়েছিল। মনে পড়ছে না আমার কেতকী। কেতকী আমার দিকে তাকিয়ে মৃদু হাসলো। অনুশোচনা, দুঃখ, তাচ্ছিল্য মেশানো সে হাসি। টুস্কির সিনেমার খুব শখ ছিল। যেদিন হারালো পাড়ার সবাই বলল ও নাকি হিরোইন হতে বোম্বে চলে গেছে। আমি কিন্তু ঠিকটা দেখতে পেয়েছিলাম বিকাশবাবু, ওর মৃত্যুর প্রায় 6 মাস আগে থেকেই। একটা গুদাম ঘরে ওর শরীরটা 2 রাত পড়েছিল। গুদাম ঘরের ভিতরে একটা সবুজ রঙের দরজা, মেঝেতে রাখা বড় বড় টিনের ক্যানে জমানো সর্ষের তেল, ছাদের অ্যাসবেস্টাসের ফুটোগুলোও দেখতে পেয়েছিলাম একদম স্পষ্ট। টুস্কির নগ্ন শরীরে একটুখানি প্রাণ 2 দিন ধরে ধুকপুক করছিল। ওর চলাফেরা করার ক্ষমতা ছিল না। কে যেন গুদাম ঘরের দরজা খুলতো আর ও দরজার দিকে ভয় পাওয়া চোখে তাকাতো। সে যে কি ভয়ানক আতঙ্ক আমি বলে বোঝাতে পারবো না। মাকে বললাম, মা ঠাস করে 2খানা চড়িয়ে দিল। ভাবলো আমি বানিয়ে বলছি।
জটাধারী বাবার ওষুধ ফেল মেরে যাবে বোঝেনি হয়তো। শুধু টুস্কির শরীরটা যেদিন সমুদ্রের ধার থেকে পাওয়া গেল, মা বড় বড় চোখ করে তাকিয়েছিল আমার দিকে। তখন আর কি করা যাবে বলুন? কেতকী চুপ করে গেল। আমার সামনে সব আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছিল। গুদাম ঘরের সবুজ ক্যাটকেটে দরজা, বাইরে হলুদ সাইনবোর্ড, তাতে ঝোলানো নাম মা অন্নপূর্ণা ভান্ডার, প্রোপ্রাইটার শ্রী নিবারণ হালদার। নিবারণ হালদারের দোকানের পেছনেই ছিল গোদাম ঘরটা। কতবার ওখান দিয়ে সাইকেল চালিয়ে গেছি, অথচ অমন ক্যাটক্যাটে সবুজ রংটা কেন চোখে পড়েনি বলুন তো বিকাশবাবু? হয়তো টুস্কি যে দুদিন ওখানে আধমরা হয়ে পড়েছিল, সেই দুদিনও আমি ওকে খুঁজতে খুঁজতে ওই বন্ধ দরজার পাশ দিয়ে গেছি, তবুও মাথায় একবারও আসলো না। কেতকীর কথা আর কানে যাচ্ছিল না। একটা 15-16 বছরের মেয়ের রক্তাক্ত শরীর আর একটা প্রায় সমবয়সী ছেলের দুর্ঘটনায় দোমড়ানো শরীর, এই দুটো ছবি কোলাজ হয়ে আমার মাথা দম 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 করে হাতুড়ি পিটছিল। তার উপরে কেতকীর শরীরের গন্ধ জেকে ধরছিল, দম বন্ধ লাগছিল আমার। স্পষ্ট বুঝতে পারলাম কেতকী আবার আমায় কবজা করে নিয়েছে। ওর জন্য যে সহানুভূতিটা মাথার মধ্যে টকবক করে ফুটছিল এতক্ষণ, সেটা তারা খাওয়া বিড়ালের মতো পায়ের কাছে লেজ গুটিয়ে কুঁই কুঁই করছে। আমার মনের মধ্যে ঘেন্না জেগে উঠল, ঘেন্না আর রাগ। আশ্চর্য হয়ে খেয়াল করলাম রাগ বা ঘেন্না কোনোটাই কেতকীর জন্য নয়। টুস্কি মরে গেছে বিকাশবাবু, আর ফিরবে না। কিন্তু ছেলেটা খুব ছটফটে জানেন। মায়ের অসুখের জন্য টাকা দরকার, হন্যে হয়ে ঘুরছে কদিন। এখন ভেবেছে বোধহয় একটা কিছু হিললে হবে। ব্যাটার চোখ মুখে চিকচিক করছে হাসি, কিন্তু হাসিটা টিকবে না বেশিক্ষণ। ছেলেটা একটু পরেই চুপ করো। আমি শুনতে চাই না, দেখতে চাই না এসব। আমাকে শুনিও না কেতকী। তা বললে কি হয় বিকাশবাবু? দেখুন না যদি বাঁচানো যায়। এমনও তো হতে পারে টুস্কির মতো ছেলেটাকে মরতে হলো না, বেঁচে গেল প্রাণে। সময় তো আপনার হাতের মুঠোয়, দেখুন না থামাতে পারেন কিনা। আমি কিছু পারি না। আমাকে ছেড়ে দাও কেতকী। আমার কেন মনে হয় তোমার শরীরের ঘ্রাণ আমার ভীষণ আপন, ভীষণ কাছে। কেতকী প্লিজ ছেড়ে দাও আমায়। অকথ্য যন্ত্রণা হচ্ছিল মাথায় আমার। মাটিতে লুটিয়ে পড়তে পড়তে টের পেলাম কেতকী আমার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে গঙ্গার দিকে। পেছন থেকে একটা চওড়া হাত আমার কাঁধে এসে পড়ল। মাথার ভিতরটা শূন্য হয়ে গেল আমার। ঘন কালো অন্ধকার আকাশের মধ্যে কটা আলোর ফুটকি জ্বলে উঠেই আবার নিভে গেল। ভদ্রলোক চশমাটা খুলে টেবিলে রাখলেন। বুনো আমার পাশে বসেছিল। জোর জবরদস্তি করে আমাকে নিয়ে এসেছে এখানে। আমি এতক্ষণ কেতকীর গল্প শোনাচ্ছিলাম ভদ্রলোককে। ভদ্রলোক মানে ডাক্তার, মানে মাথার ডাক্তার। আমার মাথা যে খারাপ হয়নি সে কথা বুনোকে আমি অন্তত 100 বার বলেছি, লাভ হয়নি। কেতকীকে যে আমি সত্যি দেখতে পাই আর ও যে সত্যি মৃত্যুর খবর বয়ে আনে, এ কথা কি করে বোঝাই সবাইকে? আপনার সাথে লাস্ট কবে দেখা হয়েছিল মহিলার? ডাক্তার খসখস করে কি সব লিখছিলেন ডায়েরিতে। ওই তো আইরিটোলার ঘাটের কাছে, তারপর আর দেখাই হয়নি। কিন্তু ডাক্তারবাবু, আমি আপনাকে আগেও বললাম, এখনো বলছি, কেতকী কিন্তু আছে। ওর ভবিষ্যৎবাণী সেগুলো কিন্তু সব সত্যি, নাহলে কখনো এমন হুবহু মিলে যায়? এই বল না বুনো। হ্যাঁ, ওই মানে সেদিন কলেজ স্ট্রিটে একটা স্যাঁকড়ার দোকানে একটা ছেলে মায়ের গয়না বেচতে এসেছিল। পুরনো গয়না, দাম মনে হয় ঠিক করে পায়নি। ছেলেটাকে দেখেও মনে হচ্ছিল যে টাকার দরকার ছিল। শুনেছি স্যাঁকড়াকে নাকি বেশ কয়েকবার হাতে পায়েও ধরেছিল কটা টাকা বেশি দেওয়ার জন্য। তো স্যাঁকড়া তো রাজি হয়নি। জানেনই তো স্যার, এ লাইনের কাজ কারবার। তো সে ছেলে তো মন খারাপ করে দোকান থেকে ছুটতে বেরিয়ে যায়। তারপর 72 এর একদম তলায়। হ্যাঁ, ঠিক এই ঘটনাটাই হুবহু, একদম ছবির মতো কেতকী আমায় বলেছে ডাক্তারবাবু। আপনি খোঁজ নিয়ে দেখুন। ছেলেটার খুব টাকার দরকার ছিল। আমি তো ছেলেটাকে চিনি না, আমি কেতকীর কাছে ওর কথা শুনেছি। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস বাকিগুলোর মতো এটাও মিলে যাবে। এবারে আপনি বলুন, ও আছে না নেই? আচ্ছা, কেতকীর কথা পরে শুনবো। আগে আপনি একটু নিজের কথা বলুন। আমার কথা? আমার আবার কি কথা? সাধারণ কথাই। আপনার বাড়ি, আপনার আত্মীয় স্বজন। এই তো এ আছে। ইনি নন, আপনার বাড়ির লোক। আশ্চর্য প্রশ্ন করছেন তো আপনি। আমার যে সমস্যাটা হচ্ছে তার সাথে আমার বাড়ির লোকের কি সম্পর্ক আছে?
ভদ্রলোক চুপচাপ একটা কাগজের টুকরো এগিয়ে দিলেন। একটি বিশেষ ছবির দিকে আঙুল বাড়িয়ে দেখালেন। পুরনো খবরের কাগজের কাটিংটায় জলজল করছে একটা পুরনো কেস। কাগজটা হলুদ হয়ে গেছে। ডেটটায় চোখ পড়ল মেদিনীপুর টাইমস। ইস্যুটা 10 বছর আগের। দেখুন তো, চিনতে পারছেন? খবরের কাগজের কাটিংটা হাতে নিয়ে পড়তে বসলাম। তপতি জানা, বয়স 16, নিরুদ্দেশ ছিল 5 দিন যাবৎ। গত 1 অক্টোবর নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতার শরীর একটি নীল রঙের পলিথিন চাপা দেওয়া ছিল। দেহে অতিরিক্ত কোনো কাপড়ের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করছে। খুব শিগগির অপরাধী গ্রেপ্তার হবে বলে ডিসি জানিয়েছে। রেপ কেস। মফস্বলের কাগজে রাগ ঢাকের ছাপ স্পষ্ট। পেপার কাটিংটা পড়া শেষ হলে আমি ডাক্তারের দিকে তাকালাম। মেয়েটিকে চিনতে পারছেন বিকাশবাবু? না। মেয়েটি তপতি জানা, ওরফে টুস্কি। খবরের কাগজের ছবিটায় চমকে তাকালাম আরেকবার। ছোট্ট ছবিটা ফেড হয়ে গেছে। ঝাউবনের ব্যাকগ্রাউন্ডে কিছু লোক ভিড় করে আছে। টুস্কি, তপতি, টুস্কি। মাথায় একবার চাপ দেওয়ার চেষ্টা করলাম। আজ থেকে 10 বছর আগে আপনি কোথায় থাকতেন বিকাশবাবু? কোথায় থাকতাম মানে? কাঁথিতেই থাকতাম। কি তখন থেকে বলছেন বলুন তো? কেতকী, কেতকী। আমি কেতকীর কথা বলছি আপনাকে। একটা মেয়ে যে শুধু মৃত্যুর সংবাদ পায়, যে আমায় বলেছে আমি খুব শিগগির। আপনাকে একটা গল্প শোনাই বিকাশবাবু। আপনি হয়তো জানেন, কিন্তু এখন ভুলে গেছেন। কি গল্প? কেতকীর গল্প। শুনতে চান? আপনি চেনেন ওকে? চিনি বই কি। তাহলে গল্পটা শুরু করি। মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। ট্রয় নগরীর রাজা ছিলেন রাজা প্রিয়ম, আর তার রানী ছিলেন হেকুবা। এই দুজনের সন্তান হলেন ক্যাসান্দ্রা। ক্যাসান্দ্রা সুন্দরী তো বটেই, কিন্তু তার সাথে তার এক বিশেষ ক্ষমতা ছিল। তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন। তাঁর রূপে লুব্ধ হলেন জিউসের ছেলে, রোমানদের সর্বশ্রেষ্ঠ দেবতা অ্যাপোলো। ক্যাসান্দ্রাকে শারীরিকভাবে কামনা করে তাঁর সঙ্গ চাইলেন। ক্যাসান্দ্রা না বললেন, আর তারপরেই তাঁর ওপর নেমে আসলো অ্যাপোলোর অভিশাপ। কেতকীর গল্প শোনাতে গিয়ে রূপকথার গল্প ফেঁদে বসেছে। যত সব। কিসের অভিশাপ? এটাই যে ক্যাসান্দ্রা যা বলবেন সেটা কেউ বিশ্বাস করবে না। গ্রিক মাইথোলজিতে বলে ক্যাসান্দ্রা নাকি ট্রোজান নগরীর ধ্বংস ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু আজীবন কাল তাঁর কোনো ভবিষ্যৎবাণীতেই কেউ বিশ্বাস রাখেনি। আমাদের সাইকিয়াট্রিতেও এরকম পেশেন্ট পাওয়া যায় বিকাশবাবু। এই জটিল মনোরোগটার নাম আমরা দিয়েছি ক্যাসান্দ্রা কমপ্লেক্স। রোগ আবার কি? রোগ নয়, ও যা যা বলে মিলে গেছে। বলিনি আপনাকে? যদি সত্যি তাই হয়, তাহলে স্বীকার করতেই হবে এই ঘটনার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা সাইকিয়াট্রিতে নেই। তবে বেশিরভাগ সময়ই পেশেন্টরা কল্পনা করে নেন, আর এই কল্পনা তাদের অপরিসীম কষ্ট দেয়। কেতকীর ক্ষেত্রে যেমন মৃত্যু কল্পনা। আচ্ছা, তাহলে সবটাই কল্পনা, কোনো কিছু নেই, তাই বলতে চান তো আপনি? ঠিক তাই। ফালতু কথা। ও স্পষ্ট দেখে সবকিছু। ও বলেছে আমায়। আচ্ছা ডাক্তার, তো আপনি জলজ্যান্ত প্রমাণ দিচ্ছি, তাও বিশ্বাস করছেন না? ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থাকলেন। ড্রয়ার থেকে একটা বার করলেন। আমার এসব অধৈর্য লাগছিল। কে বললো বিশ্বাস করছি না? করছি তো। কেতকীকে আমিও চিনি যে। কিভাবে চেনেন বলুন তো? তখন থেকে খালি বলে যাচ্ছেন। কেতকীর সমস্যাটা শুরু হয় ছোটবেলা থেকেই। ওর মা ভেবে নেন ওর ওপর কোনো ভূত বা অপদেবতার ভর হয়েছে। ওকে নিয়ে যাওয়া হয় স্থানীয় কোনো মন্দিরে। ভূত তাড়ানোর জন্য ফিজিক্যাল অ্যাবিউজের ঘটনা আমাদের দেশে খুবই কমন। তা ওই মন্দিরে ওর সঙ্গে এমন একটা ড্রেডফুল ক্রাইম হয়, যার ফলে ওর মনে পার্মানেন্ট একটা স্কারিং হয়। এর পরের ঘটনাটা ঘটে যখন ওর বোনের সাথে একটা ট্র্যাজিক ইনসিডেন্ট হয়। ওর মনে যে স্ক্যারিং ছিল ছোটবেলায়, সেটা রিকভার করার কোনো চান্স পায়নি কেতকী। আমি অবাক হয়ে লোকটার কথা শুনছিলাম। লোকটা সত্যি কেতকীকে চেনে তাহলে? এসব আপনি জানলেন কি করে? কেতকী আপনার পেশেন্ট? না,
ওর ব্যাপারটা আমাকে আপনার বন্ধু বিনয় বলেছে। চমকে বুনোর দিকে তাকালাম। কদিন আগে যখন টুস্কির কথা জিজ্ঞাসা করেছিলাম কেন এড়িয়ে গিয়েছিল তখন। বিকাশবাবু, বলছি কেতকী এখানেই প্রেজেন্ট আছে, আলাপ করবেন? এখানে? ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে এলেন। হ্যাঁ, দেখুন তো চিনতে পারেন কিনা। একটা আয়না ধরলেন আমার মুখের সামনে। এক মাথা চুল ভর্তি কপালের নিচে একজোড়া মোটা জোড়া ভুরু, আর মধ্যিখানে ত্রিনয়নের মতো একটা তিল দেখতে পেলাম। গা শিরশিরিয়ে উঠল। হ্যাঁ বিকাশ, আপনি কেতকী। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনি কেতকী। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম ওনার দিকে। কিচ্ছু বুঝতে পারলাম না। আপনার হাতটা দেখুন বিকাশ, ছোটবেলার ট্রমা সহ্য করতে না পেরে হাতটাকে আগুনে ঝলসে ফেলেছিলেন। ডাক্তার আমার পাঞ্জাটা উপর করে দেখালেন। কেতকীর হাতের মতো পোড়া চামড়া সেখানে। ভদ্রলোক নিজের জায়গায় ফিরে গেলেন। ড্রয়ার খুলে আয়নাটা ভিতরে ঢোকালেন। আপনি আর কেতকী একই ব্যক্তি বিকাশবাবু। কেতকী আপনার অলীক কল্পনা। সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ফলে হ্যালুসিনেট করেন আপনি। আসলে কেতকী বলে কেউ নেই। আপনি নিজে যা দেখেন, যা বোঝেন, যা ভাবেন, আপনি কল্পনা করে নেন যে কেতকী করেছে। আপনার প্রাইমারি মেমোরি থেকে আপনার ট্রমাটিক পিরিয়ডগুলো একদম ইরেজ হয়ে গেছে বিকাশবাবু। আপনার কনসাস ইগো আপনাকে স্বীকার করতে দেয় না যে আপনি কোনো কিছু ভিজুয়ালাইজ করেছেন। কেতকী আপনার সাবকনসাস, আপনার মনের যে অংশটা ঘুমিয়ে আছে সেই অংশটাকে বারবার খুঁচিয়ে জাগিয়ে তোলেও আপনার নিজের গিল্ট বোধ আপনাকে কেতকীকে কল্পনা করতে হেল্প করেছে রাদার। আর সেই কল্পনার মানবীকে আপনি গড়ে তুলেছেন নিজের মতো করে। সম্ভবত আপনার রাগ, দুঃখ, ক্ষোভ থেকে যে মানসিক কষ্ট আপনি পেয়েছেন তার থেকে বেরোনোর জন্য আপনার সাইকোলজিক্যাল ডিফেন্স সিস্টেম নিজেই কেতকীর অস্তিত্ব কল্পনা করে নিয়েছে। আপনার মন কিন্তু আপনার শরীরকে অস্বীকার করতে চায়নি। কেতকী গড়ে উঠেছে আপনার ট্রমার সব কটা চিহ্ন নিয়ে, আপনার মনের সব কটা গলিঘুজির অন্ধকার নিয়ে। ভুলভাল বলছেন আপনি। কেতকী আর আমি কি সব বলছেন? আপনার এই সমস্যাটা এই নিয়ে 4 বার হলো। বিশ্বাস না হলে আপনার প্রেসক্রিপশনগুলো দেখে নিন। ওগুলো আপনার বন্ধু বিনয়ের জিম্মায় থাকে। এটা একটা সাইকেলের মতো বিকাশবাবু, বোঝার চেষ্টা করুন। নিউরোট্রান্সমিটারের ব্যালেন্সের অভাব যখন অনসেট হয় তখন কেতকীকে আপনি দেখতে পান, তারপর ট্রমার বেশ কয়েকটা এপিসোডের পর রিকভার করেন। প্রতিবার শুরুটা একই রকম ভাবে হয়, তবে শেষটা। বুনো আমার দিকে তাকালো, তারপর হাতে রাখা প্যাকেট থেকে প্রেসক্রিপশন বার করে দেখালো। এটা আপনার 7th ভিজিট বিকাশবাবু। আপনার বন্ধু বিনয় সাক্ষী আছেন। আপনাকে মাঝে মাঝে আমার কাছে আসতে হয়। আমার মাথায় দুটো জোড়া ভুরু আর মধ্যিখানের তিলটা ভেসে উঠছিল। হুবহু একই রকম কেতকীর ভুরু দুটো আর ভুরুর মাঝের ওর গায়ের গন্ধটা আমি চিনি ডাক্তার। একটা ফুলের গন্ধ, কেতকী ফুলের গন্ধ। আপনি ভুল বলছেন, কেতকী সত্যি আছে। আপনি ডাহা মিথ্যে বলছেন। একদম চুপ করুন, চুপ করে থাকুন আপনি। শান্ত শান্ত বিকাশবাবু, শান্ত শান্ত। আচ্ছা, আপনি এই ফুলটার কথা বলছেন তো? দেখুন তো। ডাক্তার মোবাইল থেকে একটা ছবি বার করলেন। সবুজ রঙের লম্বা লম্বা কাঁটাওয়ালা পাতার মধ্যে ঝুলছে সাদা রঙের কেতকী থোকা। ফুলের পাপড়িগুলো ঝুঁকে নুইয়ে ঢেকে রেখেছে ফুলটাকে। ফুলটার ছবি মোবাইল ডিসপ্লে থেকে আমার দিকে উঁকি মারছিল। গন্ধটা এখনো পাচ্ছিলাম। মোবাইল থেকে গন্ধ আসছে নাকি? আমার শরীরটা কেঁপে উঠল। আপনার মামার বাড়ির পাশেই সমুদ্রের ধারে কেতকী ফুলের ঝোপ আছে বিকাশবাবু। আপনার 25 বছর বয়সে আপনার বোনের সাথে যে ট্র্যাজিক ইনসিডেন্টটা হয় তার পরপরই আপনাকে অনেকদিন বাড়িতে পাওয়া যায়নি। তারপর আপনার মামা আপনাকে সেন্সলেস অবস্থায় ওই কেতকী ফুলের ঝোপের ধার থেকে উদ্ধার করেন। ফুলের গন্ধের সঙ্গে জুড়ে এক নারীকে কল্পনা করে অল্টারনেট আইডেন্টিটি তৈরি করেছেন আপনি। কিন্তু সমস্যাটা এখানেই শেষ নয়। আপনি পুরো ভুলভাল গল্প শোনাচ্ছেন ডাক্তার।
দুয়ে দুয়ে চার করার একটা সোজা প্রসেস ভেবে নিয়েছেন। আজ গুবি গল্প ভেদে লোকের কাছ থেকে টাকা নিচ্ছেন, এমনি এমনি পাবলিক কেনায় নাকি সালা আপনাদের। ডাক্তার আমার কথায় পাত্তা দিলেন না। আস্তে আস্তে ওর বোকা বোকা ট্রিটমেন্টের গল্প শোনাতেই থাকলো আমায়। মনে হচ্ছিল উঠে ওর গলাটা টিপে দিই। কেতকী মানে আপনার এই অল্টারনেট আইডেন্টিটির একটা সুইসাইডাল টেন্ডেন্সি আছে। মোটিভেশনের অভাব, ল্যাক অফ ওয়ান্টিং, কনজিউমেটরি প্লেজারের অভাব, এগুলো আপনার সাবকনসাসকে ক্ষত বিক্ষত করছে। আপনি আপনি এগুলো দেখুন বিকাশবাবু। ডাক্তার আমার হাতটাকে উল্টো করে ধরলেন। দেখলাম কবজির কাছে অনেক কাটাকুটি দাগ। আপনি এর আগেও দুবার অ্যাটেম্প্ট নিয়েছেন বিকাশবাবু। দুবারই আপনার বন্ধু ঘটনাস্থলে থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন। আপনাকে আমি অ্যাডভাইস করেছিলাম আপনার বন্ধুর কাছাকাছি থাকতে, আপনি সেটা শোনেননি। এবার আর কোনো রিস্ক আমি নিতে পারবো না, এটা আমি আপনাদের দুজনকেই পরিষ্কার জানিয়ে দিলাম। আমি ডাক্তারের গলাটা আর স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না। একটা মিষ্টি অথচ তীব্র গন্ধে আমার নাক ভারী হয়ে গেল। ওষুধের ডোজটা একটু বাড়ালাম বিনয়। হ্যালুসিনেশনের ফ্রিকোয়েন্সিটা হয়তো কমবে, একটু অবজারভেশনের মধ্যে রাখবেন। আর এই নতুন ওষুধটা লিখলাম, ঘুমের মাত্রাটা বাড়বে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি দেখছি, আমি চেষ্টা করব যতটা সম্ভব ওকে চোখে চোখে রাখার। আসছি। নয়াপট্টির কাছে কেষ্টপুর খালটা আরেকটা খালে এসে পড়েছে। একসময় একটা বড় সাইনবোর্ড লেখা থাকতো, সার্কুলার ক্যানাল। এখন সেই বোর্ডটার লেখা মুছে গেছে। এই আশেপাশের বস্তির মানুষের কটা ছেঁড়া ন্যাকড়া, কাঁথা এগুলো ঝোলে ওটার উপরে। সার্কুলার ক্যানেলের কাছে নতুন ওভারব্রিজটা তৈরি হচ্ছে। এই সময়টা একমাত্র এই জায়গাটাকেই ফাঁকা পাওয়া যায়। স্মেকশিফট সিঁড়িগুলো উপরের দিকে উঠে গেছে সোজা। অর্ধেক তৈরি হওয়া একটা ল্যান্ডিং প্ল্যাটফর্মের উপর বসেছিলাম আমরা। উপরে এক আকাশ ভরা তারা, আর নিচে সার্কুলার ক্যানালের ঘোলা কালো জল। বর্ষায় গায়ে গতরে বেড়েছে। বুনোর চোখে ফাঁকি দিয়ে বেরোনো মুশকিল। আজকাল ওর বাড়িতেই রেখেছে আমাকে, তবু বেরোতেই হয়, নাহলে কেতকী আসতে পারে না। ওর আবার একটু নির্জনতা পছন্দ। এই মুহূর্তে ও আমার পাশে বসে পা দোলাচ্ছিল। এখন রাত 1টা বাজে। নিচে নয়াপট্টির বস্তির ক্যাঁচুর ম্যাচুর থেমে গেছে অনেকক্ষণ। কেতকী আমার হাতটা ওর হাতের মধ্যে নিয়ে আলতো করে আঙুল বুলাচ্ছিল। আমার সারা শরীর শিরশিরিয়ে উঠল। আঙুলগুলো আমার হাতের রেখার মধ্যে আঁকিবুকি কেটে কি যেন লেখার চেষ্টা করছিল। খালের জল থেকে পাঁক পচা গন্ধ উঠে এসে গা গুলিয়ে উঠছিল। আবার একটু পরেই কেতকীর শরীরের ঘ্রাণ মিশে তৈরি হচ্ছিল অদ্ভুত গন্ধ। ওরা ভুল বলে বিকাশ, আমি আছি। এই যে দেখো কত কাছে তোমার। আমার ঠোঁটটা কেতকীর ঠোঁটের কাছে চলে গিয়েছিল। ওকে চুপ করানোর এর থেকে মিষ্টি আর কোনো পদ্ধতি জানা নেই আমার। আজকাল ওকে ভয় পাই না আমি। ওর অস্থিরতা, ওর ভয়, ওর গোপন আশঙ্কা সবটাই ভালো লাগে আমার। আমি জানি ও আমাকে ভালোবাসে। ওকে আঁকড়ে ওর সবটুকু শুষে নিতে চাই আমি। আর কেউ বুঝুক না বুঝুক, আমি জানি ও আছে। ওকে বারবার সে কথা বলে নিজের অস্তিত্ব প্রমাণ করার দরকার নেই। ওর এই নিজেকে প্রমাণের আরতি আমাকে কষ্ট দেয়। বুনো একদিন রোজ আমাকে একবার করে অতীতের গল্প শুনিয়েছে আমার। ওই পচা ডাক্তারটা বলেছে বোধহয়। কিন্তু এত কিছু করেও আমাকে কেতকীর কাছ থেকে দূরে সরিয়ে রাখা অসম্ভব। কেতকীর ঠোঁটে ঠোঁট ঠেকানোর আগেই দূর থেকে অনেকগুলো বাইকের শব্দ পেলাম। কেতকী চমকে ঠোঁট সরিয়ে নিল। ওর চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। কারা আসে ওইভাবে?
বাইকের খ্যার খ্যার ঘুরুম ঘুরুম আওয়াজ কাঁপিয়ে দিচ্ছে চারিদিক। সাইলেন্সার লাগানো নেই একটাতেও, কিন্তু কি শিউরে শিউরে উঠছিল। আমি ওর গায়ে হাত দিলাম। ঠান্ডা বাতাসের মতো শরীরটা ওর, হিম শীতল, হালকা। ভয় পাচ্ছ কেন? বিকাশ, বলো। কি? আমার রোগটা মিথ্যে নয় কিন্তু। আমি যে কিছু ভুল দেখিনি কোনোদিন। জানি তো। তোমার মৃত্যু নিয়ে যেটা দেখেছিলাম সেটাও তবে। হলে হবে, ভালোই তো। মৃত্যুর কথাটা উচ্চারণ করে কেতকী চুপ করে গেল। ওর খারাপ লাগছিল হয়তো। ও তরাক করে উঠে দাঁড়ালো। বিকাশ, আমাকে নিয়ে ডাক্তার তোমায় যা বলে তুমি বিশ্বাস করো সে কথা? কোন কথা? এই যে আমি শুধুই তোমার কল্পনা, আমি আসলে অন্য কেউ নই, আমি আর তুমি এক। দূর বোকামে, বিশ্বাস করবো কেন? মোরা দুটি অঙ্গে একই প্রাণ, গান বেঁধেছি জানো না? হেসো না ওভাবে। আমাকে আর একটিবার ছুঁয়ে দেখো তো, ধরতে পারো কিনা। কেতকী আমার থেকে দূরে সরে গিয়ে দাঁড়ালো। পাটাতনটা প্রায় শেষ হয়ে এসেছে ওই ধারে। এই কি করছো কি? অত ধারে কেউ যায় নাকি? না না, তুমি এখানেই এসো। এই তো আমি হাত বাড়িয়ে আছি, ধরে দেখাও তো আমায়। নাচার হয়ে ওর দিকে পা বাড়ালাম। পাটাতনের শিকগুলো বিভৎসভাবে বেরিয়ে আছে বাইরের দিকে। নতুন তৈরি হওয়া শহরে স্বাচ্ছন্দ্য দাঁত বার করে ভেঙাচ্ছে ওই নিচের নাদান খাস্তা পৃথিবীকে। কেতকীর শরীরটা হাওয়ায় দুলছিল যেন। বারবার আমার দিকে হাত বাড়িয়েও ডাকছিল আমায়। এসো বিকাশ, এসো এসো বিকাশ, এসো। দূর থেকে বাইকের আওয়াজগুলো আরো স্পষ্ট হয়ে উঠছিল। উফ, বড় তীব্র শব্দ। এত শব্দ, এত চিৎকার, এত কথা আর ভালো লাগে না আমার। কেতকীর মেলে দেওয়া হাতের দিকে হাত বাড়ালাম। কেতকী জাপটে ধরলো আমায়। ওর শরীরের সেই মিষ্টি গন্ধটা নিয়ে আঁকড়ে ধরলো আমায়। আহ, কি আরামে আলিঙ্গনে। শরীর পাখির মতো হালকা লাগছে আমার। মনে হয় উড়ে বেড়াচ্ছি। হঠাৎ আমার পায়ের নিচে, অনেক নিচে একটা নীলচে সবুজ সমুদ্র দেখতে পাচ্ছি যেন। কেতকীর শরীরের সঙ্গে পিষে যাচ্ছি ধীরে ধীরে। বাইকগুলো সার্কুলার ক্যানালের কাছে এসে থেমেছে এতক্ষণে। টুবাই, জ্যাকসন, রন আর অমরেশ বাইক থেকে নেমে ক্যানালের দিকটায় ছুটে গেল। কি বললো বে? হ্যাঁ, আওয়াজ পেলাম একটা। কি জানিস, এত এত মাল খেয়েছি, তোর মুখটাই ঠিক করে দেখতে পাচ্ছি না স্যার। তো ক্যানালে কি পড়লো? যা পড়েছে পড়তে দে তো স্যার, পেপারিস কিছু হবে। তোর আমার শ্বশুর তো ওখানে গুপ্তধন ফেলে যাবে না। চল, আজকাল বেশি রাতে ঘুরলে পুলিশ তুলছে রাস্তা থেকে। চল সার্কুলার ক্যানালের ঘোলা জলে ভাসতে ভাসতে একটা শরীর তখন রওনা দিয়েছে সমুদ্রের দিকে। সাদা কালো, ছোট বড় মাঝারি সব রকমের পোকারা গন্ধ পেয়েছে শরীরটার। জল ঢেলে ওরাও তখন এগোচ্ছে ওদিকে।
শুনছিলেন পিয়া সরকারের গল্প ক্যাসান্দ্রা। আজকের গল্পের সূত্রধার আমি আকাশ। গল্প পাঠে তথা বিকাশের ভূমিকায় বুদ্ধদেব দাস, কেতকীর ভূমিকায় তপলব্ধা, বুনোর ভূমিকায় শুভ্রদীপ, ডাক্তারের ভূমিকায় শরিত এবং অন্যান্য চরিত্রে উৎপল, কৌশিক, আকাশ ও সুমন। আজকের গল্পে শ্রুতিনাট্যরূপ নির্মাণে স্ক্রিপ্টার, শব্দগ্রহণে সাহিত্য সমাহার স্টুডিও, শব্দ সংযোজনে প্রিয়াঙ্কা, আবহ নির্মাণে আকাশ এবং প্রচ্ছদ অঙ্কনে রৌমজিৎ। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে দয়া করে হাইপ বাটনটি ক্লিক করে দেবেন। সাহিত্য সমাহারকে আপনারা সাহায্য করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডি অথবা ইউটিউব থ্যাঙ্কসের মাধ্যমে। সাহিত্য সমাহারকে ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরছি ভিন্ন স্বাদের আরেকটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।